আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হয়ে গেল ক্লাসটা নির্ধারিত সময় শুরু করতে। তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করব যে সময়টুকু আপনাদের লস হয়েছে সেই সময়টুকু পুষিয়ে নেওয়ার জন্য। আপনারা যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে যুক্ত হন, যারা হবেন বা যারা এখনো যুক্ত হন নাই বা যারা চলে গিয়েছিলেন, আপনারা সবাইকে একটু মেনশন দেন যাতে আবার ক্লাসটা আমরা শুরু করতে পারি। তো আশা করি এখন আপনারা রিয়েল টাইমে কথা শুনতে পাচ্ছেন, আমার বাচনভঙ্গি এবং সাউন্ড সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে। এবার একটু সবাই একটু জানায়েন কমেন্ট বক্সে যে আমার শব্দগুলো আপনারা রিয়েল টাইমে শুনতে পাচ্ছেন কিনা, নাকি 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের এরকম কোনো পার্থক্য হচ্ছে। যদি আপনারা রিয়েল টাইমে শুনতে পান তাহলে আমরা আমাদের আবার শুরু থেকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু জানাবেন প্লিজ। ওকে ওকে স্যার, এখন অল ওকে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আমরা প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, আমরা ক্লাসটা আবার শুরু থেকে স্টার্ট করতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। আজকে আমরা যেই বিষয়ে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের ম্যারাথন ক্লাস। এই ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, যে বিষয়গুলো পড়াশোনা করার চেষ্টা করব, তা হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় একটা স্টুডেন্ট যখন অ্যাডমিশন টেস্টের কোচিং করে অথবা কোচিং না করে বাসায় পড়াশোনা করে, তখন আমরা যেই সমস্যাগুলো ফেস করে থাকি শিক্ষক হিসেবে, সেটা হচ্ছে ছাত্ররা এসে বলে স্যার মানচিত্র মনে থাকে না, মানচিত্র বুঝি না, মানচিত্র অনেক চেষ্টা করার পরও আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে না। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে মানচিত্রের যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো বিষয় আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। একেবারে ক্লোজ মানচিত্র আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আমরা বলে রাখি, আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং এর আগেও মানচিত্রের অনেক ক্লাস হয়েছে, কিন্তু এতটা ক্লোজ মানচিত্র আপনাদেরকে আসলে আমরা কখনোই দেখাতে পারিনি। আমি শিক্ষক হিসাবে অনেকবার ক্লাস নিয়েছি, কিন্তু কখনো এরকম ক্লোজ মানচিত্র দেখাতে পারিনি। আজকে চেষ্টা করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের একেবারে পরিষ্কার কনসেপ্ট দেওয়ার জন্য, সবকিছু ঠিকঠাক ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, যতক্ষণ ক্লাস হবে ততক্ষণ পর্যন্ত আশা করি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। প্রথমে আসেন, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্ব মানচিত্র। বিশ্ব মানচিত্র নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো বিশ্ব মানচিত্র সম্পর্কে ধারণা নিতে হলে, বিশ্ব মানচিত্র সম্পর্কে ভালো করতে হলে আমাদের যে কাজটা করতে হয়, মানচিত্রের কিছু বেসিক জ্ঞান আমাদের প্রয়োজন হয়ে থাকে। সেটা হচ্ছে, দেখেন, এই মানচিত্র যখন আমরা পড়ব আমরা সব সময় মাথায় রাখবো মানচিত্রের দিকগুলো। প্রথমে মনে রাখবো কি, মানচিত্রের দিকগুলো মনে রাখবেন। মানচিত্রের উপরের দিকটা সবসময় কি হয়, মানচিত্রের উপরের দিকটা সবসময় হয় উত্তর, আর নিচেরটা হয় কি দক্ষিণ, ডান পাশ পূর্ব, আর বাম পাশ হচ্ছে কি পশ্চিম। এই দিকগুলো মনে রাখার পর আমাদের দ্বিতীয় যে কাজ, সেই কাজটা হচ্ছে মানচিত্রের কিছু গুরুত্বপূর্ণ রেখা, এগুলোর বৈশিষ্ট্য, এগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো মাথায় রাখা। এবার আসেন আমরা দেখার চেষ্টা করব সেই গুরুত্বপূর্ণ রেখাগুলো সম্পর্কে। ভূগোলবিদরা যে কাজটা করেছেন, পৃথিবীর ঠিক মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে ঠিক মধ্যভাগ দিয়ে একটি গুরুত্বপূর্ণ রেখা টেনেছেন। এই যে সেই গুরুত্বপূর্ণ রেখাটা, এটার মান হচ্ছে কত ডিগ্রি? এই গুরুত্বপূর্ণ রেখাটার মান 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি পূর্ব পশ্চিম যে রেখাটা আছে, 0 ডিগ্রি পূর্ব পশ্চিম যে রেখাটা আছে, এই রেখার নাম কি? এই রেখার নাম হচ্ছে বিষুব রেখা। এই রেখার নাম নিরক্ষরেখা। এই রেখাকে বলা হয় মহাবৃত্ত রেখা, গুরুবৃত্ত রেখা, আর ইংরেজিতে বলা হয় ইকুয়েটোরিয়াল লাইন। ইংরেজিতে বলা হয় কি ইকুয়েটোরিয়াল লাইন, বাংলায় বলা হয় বিষুব রেখা। এই বিষুব রেখা, ইকুয়েটোরিয়াল লাইন, নিরক্ষরেখা, মহাবৃত্ত রেখা, গুরুবৃত্ত রেখা, এই 5টা নামে ডাকা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল যে বিষুব রেখার মান কত ডিগ্রি। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছিল নিরক্ষরেখার মান কত ডিগ্রি, নিরক্ষরেখার মান কত ডিগ্রি, বিষুব রেখার মান কত ডিগ্রি, এই ধরনের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে মনে রাখবেন বিষুব রেখা বা নিরক্ষরেখার মান কত ডিগ্রি, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। আরেকটা বিষয় মনে রাখবেন,
সেটা হচ্ছে এই নিরক্ষরেখা বা বিষুবরেখা যে কাজটা করেছে সেটা হচ্ছে পৃথিবীটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলেছে। এই বিষুবরেখা থেকে উত্তরের দেশগুলোকে বলা হয় উত্তর গোলার্ধের দেশ, দক্ষিণের দেশগুলোকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধের দেশ। দ্বিতীয় আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন বিষুবরেখা, নিরক্ষরেখা, মহাবৃত্ত রেখা বা গুরুবৃত্ত রেখা যে নামটা বলেছি, এই রেখার নামে পৃথিবীতে দুইটা গুরুত্বপূর্ণ দেশের নামকরণ করা হয়েছে। দুইটা গুরুত্বপূর্ণ দেশের নামকরণ করা হয়েছে এই রেখার নাম অনুসারে। সেই নামগুলো আমরা সেই গুরুত্বপূর্ণ দেশগুলো আমরা একটু দেখে আসেন। যে দেখেন বিষুবরেখা, বিষুবরেখার নামে দুইটা গুরুত্বপূর্ণ দেশের নামকরণ করা হয়েছে। একটা হচ্ছে ইকুয়েডর, একটা হচ্ছে ইকুয়েডর। এই যে বললাম ইকুইটোরিয়াল লাইন বা বিষুবরেখার নামে নামকরণ করা হয়েছে কার? বিষুবরেখার নামে নামকরণ করা হয়েছে ইকুয়েটর। আর আরেকটা দেশ আছে এদিকে, সেটা হচ্ছে আফ্রিকার দেশ নিরক্ষীয় গিনি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বিষুবরেখার নামে নামকরণ করা হয়েছে কোন দেশটির? তাহলে মনে রাখবেন বিষুবরেখার নামে নামকরণ করা হয়েছে দুইটা দেশের, একটা হচ্ছে আফ্রিকার দেশ নিরক্ষীয় গিনি, আরেকটা হচ্ছে দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার দেশ। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইকুয়েটর। সেটার নাম হচ্ছে ইকুয়েটর। ইকুয়েটর এবং নিরক্ষীয় গিনির নামকরণ করা হয়েছে নিরক্ষরেখার নাম অনুসারে। তারপরে আসেন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ভূগোলবিদরা এই নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণে আরো দুটি গুরুত্বপূর্ণ রেখা টেনেছেন। 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর আরো দুটি গুরুত্বপূর্ণ রেখা টেনেছেন। তো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা যেটা, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর দক্ষিণেরটার নাম হচ্ছে কি? মকর ক্রান্তি রেখা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি পড়াচ্ছি, এই যে বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। কিছুক্ষণ পর আপনাদের জন্য কিছু কুইজ থাকবে, এই কুইজ থাকবে, কিছু সারপ্রাইজ টেস্ট, কিছু প্রশ্ন থাকবে, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? এরপরে আসেন এই যে কর্কট ক্রান্তি রেখা, আমরা মানটা দেখাইলাম, নাম বললাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল। কি প্রশ্ন এসেছিল? যে কোন ভৌগোলিক গুরুত্বপূর্ণ রেখাটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে? আমরা সবাই জানি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখা? কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। তাহলে এই দুইটা রেখা গুরুত্বপূর্ণ। তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কি? কর্কট ক্রান্তি রেখা, বিষুবরেখা বা নিরক্ষরেখা, মকর ক্রান্তি রেখা, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপর আসেন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ভূগোলবিদরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে ঠিক মধ্যভাগ না, এটা কাল্পনিক একটা রেখা, এই কাল্পনিক মধ্যরেখা একটা অঙ্কন করেছে। সেটার নাম কি? মূল মধ্যরেখা। এই যে উত্তর থেকে দক্ষিণে মধ্যভাগ দিয়ে রেখা কল্পনা করা হয়েছে, এটার নাম কি? মূল মধ্যরেখা। মনে রাখেন এই মূল মধ্যরেখার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। অর্থাৎ এই মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে আছে 180 ডিগ্রি, পশ্চিমেও আছে 180 ডিগ্রি, এই টোটাল হচ্ছে পৃথিবী 360 ডিগ্রি। এই 0 ডিগ্রি উত্তর দক্ষিণে যে রেখাটার নাম কি? মূল মধ্যরেখা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মূল মধ্যরেখার মান কত ডিগ্রি? মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। আমরা সবাই জেনে থাকবো এই যে মূল মধ্যরেখাটা আছে, এই মূল মধ্যরেখার আরো একটা নাম আছে, সেটাকে বলা হয় কি? গ্রিনিচ রেখা। আমরা সবাই জানি লন্ডনের গ্রিনিচ, লন্ডন মানে যুক্তরাজ্যের লন্ডনের একটা উপশহর হচ্ছে গ্রিনিচ, সেই শহরের উপর দিয়ে রেখাটি অতিক্রম করেছে এবং সেই নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে কি? গ্রিনিচ রেখা। গ্রিনিচ রেখা এটার নামকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে এই যে গ্রিনিচ রেখা বা মূল মধ্যরেখা যেটা আছে সেটা থেকে কি করা হয়? সময়ের হিসেব করা হয়। হ্যাঁ, সময়ের হিসেব করা হয় এই গ্রিনিচ রেখা বা মূল মধ্যরেখা থেকে। এই মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময় হবে প্লাস, পশ্চিমে গেলে সময় হবে কি? মাইনাস। পূর্বে গেলে হবে প্লাস, পশ্চিমে গেলে হবে মাইনাস। দ্বিতীয় যে কথাটা মনে রাখবেন, এই মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিম যেদিকেই যাবেন প্রতি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য হবে
4 মিনিট। প্রতি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য হবে কত মিনিট? 4 মিনিট। এবার আসেন বাংলাদেশের মধ্যভাগ দিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বেশ কয়েকবার এই প্রশ্নটা এসেছে, যে দেখেন খেয়াল করে দেখেন, আমরা প্রথমেই বলেছি কি প্রতি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। তার মানে গ্রিনিচ রেখা বা গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হবে কত মিনিট? দেখেন 90 ডিগ্রি ইন্টু 4 মিনিট অর্থাৎ 360 মিনিট। এটাকে যদি আপনি ঘন্টায় রূপান্তর করেন তাহলে কয় ঘন্টা হবে? 6 ঘন্টা। 6 ঘন্টা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে, কারণ আমরা সবাই জানি বাংলাদেশের অবস্থান হচ্ছে 90 ডিগ্রি পূর্বে। বাংলাদেশের অবস্থান হচ্ছে কি 90 ডিগ্রি পূর্বে। এখন আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় এই প্রশ্নটা অনেকবার এসেছে, একটা সময় অনেকবার এসেছে প্রশ্নটা, সেটা হচ্ছে কি প্রশ্ন করবে গ্রিনিচ প্রমাণ সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য কত ঘন্টা। যদি পরীক্ষায় আসে পারবেন না, গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য প্লাস 6 ঘন্টা। এটাকে আবার কখনো কখনো লেখা থাকে এরকম GMT প্লাস 6। আপনারা যখন মোবাইলে টাইম সেট করেন দেখবেন এই বিষয়টা লেখা থাকে এরকম GMT প্লাস 6। GMT মানে হচ্ছে গ্রিনউইচ মিন টাইম, বাংলায় যেটাকে আমরা বলি কি গ্রিনিচ প্রমাণ সময়। এই তথ্যগুলো মাথায় রাখবেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যেই টপিকটার উপর আলোচনা করলাম, এই টপিকটার উপর দুইটা কোশ্চেন থাকবে, সারপ্রাইজ টেস্ট সিস্টেমে দুইটা কোশ্চেন থাকবে। আপনারা সবাই এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। খুবই সহজ দুইটা প্রশ্ন, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। সে দুইটা প্রশ্ন হচ্ছে এই যে দুইটা প্রশ্ন, সবাই একটু উত্তর দেন তো, যে 1 এর উত্তর কি হবে, 2 এর উত্তর কি হবে। প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন সবাই? আমার বিশ্বাস সবাই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে যে ভৌগোলিক গুরুত্বপূর্ণ রেখাটি অতিক্রম করেছে তার নাম কি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বিষুবরেখার নামে যে দেশটির নামকরণ করা হয়েছে। এই দুইটা বিষয় আমরা আলোচনা করেছি। আপনারা ক্লাসে মনোযোগী আছেন কিনা, মনোযোগ দিয়ে ক্লাস করছেন কিনা, এই জন্য মূলত এই প্রশ্নগুলো এখানে নিয়ে আসা হয়েছে। সবাই একটু উত্তর করার চেষ্টা করেন। রবিন খান, তাসমিয়া আলম, আপনাদের উত্তর সঠিক। অসীম শর্মা সরকার, আপনার উত্তরও সঠিক হয়েছে 1 এর। আনিশা চৌধুরী, আপনার উত্তরও সঠিক। সাইফা ইসলাম, ভেরি গুড। জান্নাতুল মিশকাত জেরিন, আপনার দুইটা উত্তরই সঠিক হয়েছে, কংগ্রেচুলেশন। শৈশব, হ্যাঁ আপনার উত্তরও সঠিক হয়েছে। হাসান রাব্বি, ভেরি গুড, সবার উত্তর সঠিক হচ্ছে। কেয়া চৌধুরী, আপনার একটা উত্তর ভুল হয়েছে, একটা সঠিক হয়েছে। জয়িতা বণিক, আপনারগুলো সঠিক হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। 2 এর শাকিল ইসলাম, চমৎকার, আপনার উত্তরগুলো সঠিক হয়েছে, সবারই সঠিক হচ্ছে। 2 নম্বর প্রশ্নটাই অনেকেই ঝামেলা বাঁধাচ্ছেন। 1 নম্বরের উত্তর সবারই সঠিক হচ্ছে, 1 নম্বরের সবারই সঠিক হচ্ছে, কিন্তু 2 নম্বর উত্তরে ঝামেলা বাঁধাচ্ছেন। দেখেন আমি যখন মানচিত্রটা দেখাচ্ছিলাম, আমি আবার দেখাই মানচিত্রটা, দেখেন আমি যখন মানচিত্রটা দেখাচ্ছিলাম তখন বলেছিলাম দেখেন যে দুইটা দেশের নামকরণ করা হয়েছে বিষুবরেখার নাম অনুসারে। একটা হচ্ছে ইকুয়েডর, এই যে দেখেন বিষুবরেখার নামে যেই দেশের নাম, একটা হচ্ছে ইকুয়েডর, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আফ্রিকার দেশ নিরক্ষীয় গিনি বা ইকুয়েটোরিয়াল গিনি বলা হয়। এই ইকুয়েটোরিয়াল গিনি এবং ইকুয়েডরের নামকরণ করা হয়েছে আপনার এই নিরক্ষরেখার নাম অনুসারে। তার মানে হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর আমাদের সবার সঠিক হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। আর বিষুবরেখার নামে পৃথিবীতে 2টা দেশের নামকরণ করা হয়েছে, একটা হচ্ছে ইকুয়েডর আর একটা হচ্ছে নিরক্ষীয় গিনি। তার মানে হচ্ছে আমার সঠিক উত্তর হবে এখানে অপশন গ, ক প্লাস খ, দুইটাই আমার সঠিক উত্তর। ভেরি গুড, যারা চেষ্টা করেছেন সবাইকে ধন্যবাদ, যারা সঠিক উত্তর দিয়েছেন দুইটারই সবাইকে কংগ্রেচুলেশন। যারা ভুল করেছেন আশা করি সামনে আর এই প্রশ্নের উত্তর ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে মাঝে মধ্যে প্রশ্নগুলো করে আপনারা একটু জানাবেন এই প্রশ্নগুলো করাতে আপনাদের জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর আসেন আমাদের পরের যে স্লাইড আছে সেটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখার পর
আমরা যে বিষয়টা দেখব মহাদেশ। আমরা সবাই জানি এই পৃথিবীতে 7টা মহাদেশ আছে। এই মহাদেশগুলো নিয়ে আমরা এখন পড়াশোনা করব। প্রথমে আমরা যেই মহাদেশ নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে কি, আমরা যেই মহাদেশে বসবাস করতেছি সেই মহাদেশটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব। সেই মহাদেশটা হচ্ছে কি, এশিয়া মহাদেশ। কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই দেখেন আমরা যে মানচিত্রগুলো দেখতেছি সবগুলো মানচিত্র নিয়ে আজকে আলোচনা করব। আরো অনেক মানচিত্র আছে, এই সবগুলো মানচিত্র নিয়ে আমরা আলোচনা করব আজকে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। মানচিত্র সংক্রান্ত যে বিষয়গুলো আছে আশা করি আপনাদের সবার ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসেন, আমরা যে মহাদেশে বসবাস করি এশিয়া মহাদেশ, সেই এশিয়া মহাদেশের আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি? এশিয়া মহাদেশের আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে কি, চীন। এশিয়া মহাদেশের আয়তনে সবচেয়ে বড় দেশের নাম কি? আয়তনে সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে চীন। আর জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে কি, ভারত। মনে রাখেন, সম্প্রতি ইউএনএফপিএ, ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস বা ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড নামক যে সংস্থা আছে জাতিসংঘের, তারা ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে কি, তারা যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে বলেছে জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ ভারত। আর এশিয়া মহাদেশে আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? চীন। আমরা সবাই জানি চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং, আর ভারতের রাজধানীর নাম হচ্ছে কি, নয়াদিল্লি। এই জিনিসগুলো মাথায় রাখবেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি, অথবা আয়তনে এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটি। ঠিক আছে, এভাবে করে প্রশ্ন আসতে পারে। এরপরে আসেন, আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি, যে আয়তনে এশিয়া মহাদেশের, খেয়াল করেন, আয়তন এবং জনসংখ্যায় এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম কি? আয়তন এবং জনসংখ্যায় এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হচ্ছে কোনটা? মালদ্বীপ। আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ এবং পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র বলা হয় কাকে? মালদ্বীপকে। এশিয়ার আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ কোনটা? মালদ্বীপ। আমরা বিস্তারিত মহাদেশ পরিচিতি যাচ্ছি না, যেগুলো পরীক্ষা আসার মতো এগুলোতে যাচ্ছি। আর যখন আমাদের রেগুলার ক্লাস শুরু হবে তখন আরো বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে পড়াশোনার চেষ্টা করব। তাহলে এশিয়া মহাদেশ থেকে আমরা কি শিখলাম? এশিয়া মহাদেশ থেকে আমরা শিখলাম হচ্ছে আয়তনে সবচেয়ে বড় দেশ চীন, জনসংখ্যায় ভারত। আয়তন এবং জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটা? মালদ্বীপ। এই বিষয়গুলো একটু পড়াশোনা করবেন। একটু পরে আমরা এশিয়া মহাদেশের অঞ্চলগুলো নিয়ে পড়াশোনা করব, কোনটা কোন অঞ্চলের দেশ, এই বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ পরে আমরা শুরু করব। আপাতত মহাদেশ ভিত্তিক এই তথ্যগুলো একটু মাথায় রাখেন। দ্বিতীয় যে মানচিত্রটা আছে আমাদের, সেটা হচ্ছে কি, আফ্রিকা মহাদেশ। এটা হচ্ছে কি, সেই আফ্রিকা মহাদেশের মানচিত্র। আশা করি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আফ্রিকা মহাদেশের সেই মানচিত্রটা। আফ্রিকা মহাদেশ যাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আফ্রিকাকে বলা হয় কি? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এরপর আপনার কি বলা হয়? মালভূমির মহাদেশ বলা হয়, তাই না? এখন আসেন যে বিষয়টা দেখব, আফ্রিকা মহাদেশের আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি? আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। আয়তনে সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। আর জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে কি? জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ এই নাইজেরিয়া। এই নাইজেরিয়া হচ্ছে কি জনসংখ্যায় সবচেয়ে বড়, আর আয়তনে সবচেয়ে বড় আলজেরিয়া। মনে রাখেন, একেবারে সহজভাবে পড়বেন, সেটা হচ্ছে কি, আফ্রিকার আয়তনে বড় দেশ আলজেরিয়া। আফ্রিকা প্রথমে আ আছে, আয়তনেতে সরয়া আছে, আর দেশের নামেও কি আছে? সরয়া আছে। অর্থাৎ আফ্রিকার আয়তনে বড় দেশ আলজেরিয়া, আর আফ্রিকার জনসংখ্যায় বড় দেশ কোনটি? নাইজেরিয়া। এই জিনিসটা মনে রাখবেন। এরপর আসেন যে বিষয়টা দেখবেন, সেটা হচ্ছে কি, আফ্রিকা মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় ছোট দেশ কোনটি? আফ্রিকা মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় ছোট দেশ হচ্ছে এই যে সিসেলিস নামক একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটা হচ্ছে আফ্রিকা মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ। ঠিক আছে, তাহলে আফ্রিকা মহাদেশ থেকে আমরা দুইটা জিনিস শিখলাম, আয়তনে বড় দেশ, জনসংখ্যায় বড় দেশ। আয়তন এবং জনসংখ্যায় ছোট দেশ। আরেকটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে কি, আফ্রিকা মহাদেশকে বলা হয় কি? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। জ্যামিতিক সীমারেখার মহাদেশ বলা হয় আফ্রিকাকে। কেন জ্যামিতিক সীমারেখার মহাদেশ বলা হয়? আপনারা যদি মানচিত্রে খেয়াল করেন দেখবেন আফ্রিকার যে উত্তরের রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা রাষ্ট্রের সীমানায় হচ্ছে কিরকম? সরল রেখা আকৃতির, তাই না? সরল রেখা আকৃতির।
এবং এই জন্য আফ্রিকাকে বলা হচ্ছে কি আপনার জ্যামিতিক সীমারেখার মহাদেশ বলা হয় কাকে? আফ্রিকাকে, তাই না? আফ্রিকার উত্তরে আছে কি? ভূমধ্যসাগর, পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে আছে কি? দক্ষিণে আছে হচ্ছে আপনার ভারত মহাসাগর। এই বিষয়গুলো আমরা একটু পরে আমরা দেখবো, আরো বিস্তারিত পড়াশোনা করব। আফ্রিকা মহাদেশের পর আমাদের যে মানচিত্রটা আসছে সেটা হচ্ছে কি ইউরোপ মহাদেশ। খেয়াল করেন সাম্প্রতিক সময়ের আলোচিত যে মহাদেশটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা থাকে সবসময় সেটা হচ্ছে কি ইউরোপ মহাদেশ। কেন আলোচনায় থাকে? আপনার জন্য ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, যুক্তরাজ্যে কিছুদিন আগে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এই যে রাষ্ট্রগুলো আছে ন্যাটোতে যোগদান নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আসেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া। তাহলে আফ্রিকা মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া। রাশিয়ার রাজধানীর নাম কি? মস্কো। আমরা সবাই জানি এটা। রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো। আয়তন জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া। এবার আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আয়তন এবং জনসংখ্যায় আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম কি? সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। আপনারা যদি দেখেন ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম। এই রোমের মধ্যে রোম শহরটার মধ্যে হচ্ছে কি ছোট্ট একটা দেশ আছে সেটার নাম হচ্ছে কি ভ্যাটিকান সিটি। আয়তন এবং জনসংখ্যায় ইউরোপের সবচেয়ে ছোট দেশ, পাশাপাশি পৃথিবীর আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হচ্ছে কি এই ভ্যাটিকান সিটি। পৃথিবীতে আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা এগুলোর বিস্তারিত আলোচনায় আসতেছি কিছুক্ষণের মধ্যেই। তারপরে আসেন আমাদের পরের যে মানচিত্রটা আছে সেটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকা, যাকে আমরা ল্যাটিন আমেরিকা বলে থাকি। এদের ভাষা হচ্ছে কি ল্যাটিন ভাষাভাষী মানুষ এই মহাদেশে বেশি বসবাস করে, এর জন্য এটাকে বলা হচ্ছে কি ল্যাটিন আমেরিকা। এখন আসেন এই ল্যাটিন আমেরিকা, অনেকেই প্রশ্ন করতেছেন স্যার রাশিয়া তো দেখতে দেখা যাচ্ছে এশিয়ায় অবস্থিত, কিন্তু আপনি বলতেছেন রাশিয়া হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় রাষ্ট্র আয়তন এবং জনসংখ্যায়। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দেখেন রাশিয়ার অধিকাংশ এলাকা এশিয়া মহাদেশে পড়েছে, কিন্তু যে অঞ্চলে মানুষ বসবাস করে, যে অঞ্চলটায় সরকারি সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু যে অঞ্চলটা সেটা হচ্ছে পড়েছে ইউরোপে। এবং রাশিয়ার সরকার নিজেদেরকে ইউরোপিয়ান দেশ হিসেবে মানে স্বীকৃতি দিয়ে থাকে, বলে থাকে, তারা এশিয়ার রাষ্ট্র হিসেবে নিজেদেরকে স্বীকার করে না। এই জন্য আপনার রাশিয়া হচ্ছে কি ইউরোপের দেশ। ইউরোপের আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে কি রাশিয়া। এবার আসেন ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার যে রাষ্ট্রগুলো আছে এগুলো নিয়ে একটু পড়াশোনা করি। দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলোর মধ্যে খেয়াল করে দেখেন আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ কোনটি? দেখতেই পাচ্ছেন সবচেয়ে বড় দেশ কোনটি? সবাই একটু বলেন তো, মানচিত্রটা দেখে বলেন যে দক্ষিণ আমেরিকা মহাদেশ যেটা আছে সেই দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ কোনটি? ব্রাজিল। আর সবচেয়ে ছোট দেশ কোনটি সেটাও দেখতে পাচ্ছেন। সবচেয়ে ছোট দেশ কোনটি? খেয়াল করেন সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল, আর সবচেয়ে ছোট কোনটি? সবচেয়ে ছোট দেশ কোনটি বলেন? সবচেয়ে ছোট দেশ সুরিনাম। তাই না? পারবেন না সবাই? এই যে দেখেন প্রত্যেকটা ম্যাপ এরকম ক্লোজ, অর্থাৎ টেনে টেনে জুম ইন করে করে দেখাচ্ছি, ম্যাপ দেখে আপনারা উত্তর করতে পারতেছেন। আমি প্রশ্ন করতেছি আপনারা উত্তর করতে পারতেছেন, তাই না? ম্যাপ দেখে উত্তর করতে পারতেছেন। এভাবে করে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন সেভাবে ম্যাপ দেখাবো, ম্যাপ থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। থাকবেন না শেষ পর্যন্ত আমার সাথে? থাকবেন তো আমার সাথে শেষ পর্যন্ত? প্রত্যেকটা বিষয় এভাবে ম্যাপ দেখে দেখে ধরে ধরে শিখাবো। যখন আপনারা বাসায় বসে ম্যাপ দেখবেন তখন দেখবেন যে এই বিষয়গুলো তখন আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আয়তন এবং জনসংখ্যায় দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে কি? সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল। এবং আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে কি আপনার সুরিনাম। আপনারা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আজকে এই ম্যাপটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ,
এরপর আসেন ল্যাটিন আমেরিকার পর আমরা যেটা দেখবো, আমাদের পরবর্তী মানচিত্র যেটা আছে দেখেন উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকা, এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। উত্তর আমেরিকা যে মহাদেশ আছে, সেই মহাদেশের আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে কোনটি? কানাডা। আয়তনে বড় কানাডা, জনসংখ্যায় বড় যুক্তরাষ্ট্র। আয়তনে বড় কানাডা, জনসংখ্যায় বড় কোনটি? জনসংখ্যায় বড় হচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর আসেন আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ। আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হচ্ছে এই সেন্ট কিটস এন্ড নেভিস। সেন্ট কিটস এন্ড নেভিস হচ্ছে কি আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ। এবার কি বললাম, যে আয়তনে বড় হচ্ছে কানাডা, জনসংখ্যায় বড় যুক্তরাষ্ট্র, আর আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে কি সেন্ট কিটস এন্ড নেভিস। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, এই যে একটা দ্বীপ আছে গ্রিনল্যান্ড, উত্তর আমেরিকা, ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায়, কিন্তু রাজনৈতিকভাবে এটা ইউরোপের একটি দেশ। পরীক্ষায় এই গ্রিনল্যান্ড নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে বেশ কয়েকবার। কি প্রশ্ন এসেছে আসেন আমরা দেখি। এই গ্রিনল্যান্ড নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে কি, যে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে এই গ্রিনল্যান্ড। তারপর পরীক্ষায় যে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে সেটা হচ্ছে গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশে? সবাই একটু বলেন তো, গ্রিনল্যান্ডের মালিককে? এই যে গ্রিনল্যান্ড যে দ্বীপটা আছে, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, এই দ্বীপের মালিক কোন দেশ? এই দ্বীপের মালিক কোন দেশ? সবাই একটু বলবেন। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। এই দ্বীপের মালিক কোন দেশ? মানচিত্রে লেখা আছে, দেখেন মানচিত্রে লেখা আছে যে এটা কোন দেশের অধীন? ডেনমার্কের অধীন। অর্থাৎ গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? ডেনমার্কের মালিকানা। এটা ডেনমার্ক এই দ্বীপের মালিক। হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রেখে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তারপরে আসেন আমাদের পরের যে মানচিত্র আছে সেটা হচ্ছে কি ওশেনিয়া। এই মহাদেশটার নাম হচ্ছে কি ওশেনিয়া। ওশেনিয়া মানে হচ্ছে কি আপনার এশিয়ার দক্ষিণ বলা হয়ে থাকে। তো ওশেনিয়া মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম কি? অস্ট্রেলিয়া। আর জনসংখ্যায় আয়তনের সবচেয়ে ছোট দেশ হচ্ছে নাউরু, জনসংখ্যায় হচ্ছে কি টুভেলু। এটা হচ্ছে আয়তনের ছোট আর জনসংখ্যায় ছোট হচ্ছে কি টুভেলু। এই বিষয়গুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আমরা মহাদেশ ভিত্তিক এই তথ্যগুলো শিখলাম। আয়তনে বড় দেশ, ছোট দেশ, জনসংখ্যায় বড় দেশ, ছোট দেশ, এই বিষয়গুলো শিখলাম। তারপরে আরেকটা মহাদেশ যেটা আছে সেটা হচ্ছে কি অ্যান্টার্কটিকা মহাদেশ। সারা বছর বরফে আচ্ছন্ন থাকে, গাছপালা লতা পাতাবিহীন মহাদেশ, উচ্চতম মহাদেশ। পৃথিবীর সবচেয়ে উঁচু মহাদেশ হচ্ছে কি অ্যান্টার্কটিকা মহাদেশ, যেটা সারা বছর বরফে আচ্ছাদিত থাকে। তারপর গাছপালা নাই, লতা পাতা নাই, কোনো কিছু নাই। এই উচ্চতম মহাদেশ হচ্ছে কি এই অ্যান্টার্কটিকা মহাদেশ। ঠিক আছে? তো এতক্ষণ আমরা যেই মহাদেশগুলো নিয়ে আলোচনা করলাম, মহাদেশগুলোর যে আলোচনাটুকু আমরা শুনলাম, এই আলোচনা থেকে দুইটা প্রশ্ন এখন আপনাদের উদ্দেশ্যে থাকছে। আপনারা সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। আফরিন, আপনি কিছুই বুঝতেছেন না? প্রশ্ন দুইটা হচ্ছে, জি খেয়াল করেন। জি, আমরা এতক্ষণ এই মহাদেশগুলোর বড় দেশ, ছোট দেশ, আয়তনে বড়, জনসংখ্যায় বড়, এই বিষয়গুলো দেখলাম। একটু পরে যখন অঞ্চল পরিচিতি নিয়ে পড়বো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়গুলো। ঠিক আছে? জি, প্রশ্নগুলো হচ্ছে খেয়াল করেন। জি, এখন আপনারা উত্তর করেন। আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি, এখন আপনারা উত্তর করেন দুইটা প্রশ্নের উত্তর কি হবে। 3 নম্বর প্রশ্ন যেটা আমার এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আয়তনের পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? আমরা এই সবগুলো দেশ নিয়ে আলোচনা করেছি। সবগুলো দেশ মানে আমাদের যে প্রশ্নে উল্লেখিত রাষ্ট্রগুলো আছে, এই প্রশ্নে উল্লেখিত সবগুলো রাষ্ট্রে আপনার কোনো না কোনো বৈশিষ্ট্য আমি বলে আসছি। সবাই একটু উত্তর করার চেষ্টা করেন। 1 নাম্বার, জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাজমুল হাসান লিওন, ভেরি গুড, আপনার দুইটা উত্তরই সঠিক। তারেক বিন সাইদ, আপনার উত্তরও সঠিক। উবাইদুল্লাহ তালুকদার, জান্নাতুল মিশকাত, রাকিব কাকে মেনশন করেছেন জানি না, ময়মুনা আক্তার, আপনার উত্তর একটা ভুল একটা সঠিক। জি, আমরা সবাই একটু আগে আলোচনায় বলেছি সেটা হচ্ছে কি জনসংখ্যায় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে কি? সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত। কারণ ইউএনএফপিএ প্রতি বছর জনসংখ্যার রিপোর্ট প্রকাশ করে থাকে। তো ইউএনএফপিএ এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে কি ভারত।
দ্বিতীয় যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন, দ্বিতীয় চীন, তৃতীয় যুক্তরাষ্ট্র, তাই না? এটা হচ্ছে দ্বিতীয়, আর তৃতীয় হচ্ছে কে? যুক্তরাষ্ট্র। আমরা সবাই বিষয়গুলো জানি। এরপরে আসেন, আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, আর এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ, আফ্রিকার সবচেয়ে ছোট দেশ হচ্ছে কি? সিসিলিস। এই বিষয়গুলো আমরা পড়েছি, কিছুক্ষণ আগে আলোচনা করেছি, আশা করি সবাই এগুলোর উত্তর করতে পেরেছেন। এবার আসেন আমাদের পরের যে স্লাইড আছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল, পরীক্ষায় এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেই অঞ্চলগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যে অঞ্চলে বসবাস করি, অর্থাৎ দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ায় মনে রাখেন, এই যে দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়ায় মোট রাষ্ট্র আছে কতটি? 8টি রাষ্ট্র আছে, তাই না? সেই 8টি রাষ্ট্র কি কি আমরা একটু দেখে আসেন। দক্ষিণ এশিয়া, প্রথমে আছে কি দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার রাষ্ট্র কয়টা? দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হচ্ছে 8টা। কি কি রাষ্ট্র আছে? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আরেকটা হচ্ছে কি মালদ্বীপ। এই যে 8টা রাষ্ট্র, এই 8টা রাষ্ট্রকে বলা হয় কি দক্ষিণ এশিয়ার দেশ। সেই দেশগুলো মনে রাখার জন্য আমরা এখানে একটা ছন্দ, একটা কৌশল এখানে দিয়েছি, সেটা হচ্ছে কি বিএনপি ইজ এমবিএ। বিএনপি ইজ এমবিএ অর্থাৎ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। সহজে মনে রাখার জন্য এই শব্দটা মাথায় রাখতে পারেন। দক্ষিণ এশিয়ার দেশগুলো হচ্ছে 8টা দেশ। এই 8টা দেশকে একসাথে আমরা সহজে মনে রাখতে পারি বিএনপি ইজ এমবিএ, অর্থাৎ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। আপনারা জেনে থাকবেন যে এই যে 8টা দেশ, এই 8টা দেশের একটা সংগঠন আছে। সংগঠনের নাম কি? সংগঠনের নাম হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটা 1985 সালে প্রতিষ্ঠিত হয়। এবার আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে এই সার্ক নিয়ে। কি প্রশ্ন হতে পারে? সেটা হচ্ছে সার্কের স্বপ্নদ্রষ্টা কে? আপনারা জেনে থাকবেন সার্কের স্বপ্নদ্রষ্টা কে? প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সার্কের স্বপ্ন দেখেছিলেন, সার্ক প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সার্কের উদ্যোক্তা দেশ কে? বাংলাদেশ। এতে এই 8 দেশের সংগঠন হচ্ছে সার্ক, যেটা 1985 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই সার্কের উদ্যোক্তা দেশ কে? বাংলাদেশ। আর বাংলাদেশের যে ব্যক্তিটা প্রথম সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন কে? জিয়াউর রহমান। এই জন্য এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। এই আতহার রাফি, সার্কে কে হয় না, সি হবে, হ্যাঁ, কোঅপারেশন। কোঅপারেশন, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো এই 1985 সালে প্রতিষ্ঠিত হয়। দেশগুলোর নাম আমরা দেখলাম। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়া। এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের যে রাষ্ট্রগুলো আছে, এখানে মোট 11টি রাষ্ট্র আছে। সেই রাষ্ট্রগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সেই রাষ্ট্রগুলো একটু দেখার চেষ্টা করব। এখানে আসেন আমরা দেখি কি বলা হচ্ছে। আমরা ছন্দ কৌশলে মনে রাখার জন্য এখানে দিয়ে দিয়েছি যে এমটিভিতে বা এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। অর্থাৎ মিয়ানমার, থাইল্যান্ড, আবার টিতে তিমুর লিস্ট হয়, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এই তিমুর লিস্ট। এই মোট 11টা রাষ্ট্রকে একত্রে বলা হয় কি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। সবাই মনে রাখবেন এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সহজে মনে রাখার জন্য আমরা এখানে একটা লাইন দিয়েছি, সেটা হচ্ছে এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। মিয়ানমার, থাইল্যান্ড, তিমুর লিস্ট, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, তারপরে এটা হবে কি মালয়েশিয়া, মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। অর্থাৎ মালয়েশিয়া, থাইল্যান্ড, তিমুর লিস্ট, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, তারপরে হচ্ছে কি ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। হ্যাঁ, ঠিক আছে। এই রাষ্ট্রগুলো অর্থাৎ মালয়েশিয়া থেকে শুরু করে আমরা এখানে মোট 11টা রাষ্ট্র দেখলাম, যেগুলো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না, অথবা এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তাহলে মনে রাখেন আমরা আগের ইয়াতে যেটা শিখেছি, দক্ষিণ এশিয়ার দেশগুলো মনে রাখার টেকনিক কি? বিএনপি ইজ এমবিএ। আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো শেখার টেকনিক হচ্ছে কি আপনার এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এবার আসলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি মধ্য এশিয়া। এশিয়ার মধ্যভাগের যে 5টা রাষ্ট্র, এই 5টা রাষ্ট্রকে একত্রে বলা হয় কি আপনার মধ্য এশিয়ার দেশ। দুইভাবে মনে রাখা যায়। এর ছন্দ দিয়েও মনে রাখতে পারেন,
যে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান। অথবা আরো একভাবে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে কি, আরো একভাবে মনে রাখতে পারেন, যে আমি স্লো বলতেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার কথা একটু দ্রুত হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হয়ে গেছে অনেকের বুঝতে। আমরা একটু স্লো বলার চেষ্টা করব। তো আমরা যে বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে মধ্য এশিয়া। মধ্য এশিয়ার দেশ কয়টা? মধ্য এশিয়ার দেশ হচ্ছে 5টা। দুইভাবে মনে রাখতে পারেন, এটা দিয়েও মনে রাখতে পারেন উত্তরটা কাকি, অথবা আরেকভাবে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে এশিয়ার পাকিস্তান এবং আফগানিস্তান ব্যতীত, পাকিস্তান এবং আফগানিস্তান ব্যতীত সকল স্থানযুক্ত দেশ। দেখেন, পাকিস্তান এবং আফগানিস্তান ব্যতীত সকল স্থানযুক্ত দেশ এশিয়া মহাদেশ, সেগুলো হচ্ছে কি মধ্য এশিয়ার দেশ। উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান। পরীক্ষায় প্রশ্ন আসবে কি? পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে, আপনাকে যে প্রশ্নটা করবে এখানে সেটা হচ্ছে কি, আপনি জানেন, আপনাকে প্রশ্ন করবে হচ্ছে যে আপনার এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে, সবাই একটু খেয়াল করেন। প্রশ্ন করবে নিম্নের কোনটি মধ্য এশিয়ার দেশ। যদি একেবারে সহজ প্রশ্ন হয় তাহলে প্রশ্ন করবে নিম্নের কোনটি মধ্য এশিয়ার দেশ, অথবা নিম্নের কোনটি মধ্য এশিয়ার দেশ নয়। একেবারে সহজ প্রশ্ন হইলে এটা হবে কোনটি মধ্য এশিয়ার দেশ, কোনটি মধ্য এশিয়ার দেশ নয়। সহজ সহজ প্রশ্ন হইলে এটা হবে। দ্বিতীয়ত যে প্রশ্নটা আপনাকে করতে পারে, যে আমি অনেকে কমেন্ট করতেছেন বুঝতেছেন না এই বিষয়গুলো, মানে মানচিত্রটা বোঝা যাচ্ছে না, তো আমি একেবারে ওয়ার্ল্ড ম্যাপ যেটা আছে আমাদের সেই ম্যাপে দেখানোর চেষ্টা করি। আসেন, জি আশা করি এখন এখন দেখতে পাচ্ছেন, আশা করি আমি সর্বোচ্চ জুম করেছি এখানে, আশা করি এখন দেখতে পাচ্ছেন যে মধ্য এশিয়ার দেশ কয়টি? 5টি। কি কি আছে? কাজাখস্তান আয়তনে সবচেয়ে বড় দেশ, আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে কোনটি? এই কাজাখস্তান। হ্যাঁ, তারপরে উজবেকিস্তান, তারপর কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান। এই 5টা দেশকে একত্রে বলা হচ্ছে কি আপনার মধ্য এশিয়ার দেশ। পরীক্ষায় সহজ প্রশ্ন আসে এভাবে, আর যদি কঠিন প্রশ্ন আসে বা একটু বিস্তারিত প্রশ্ন আসে, যদি একটু বিস্তারিত প্রশ্ন আসে তাহলে কি ধরনের প্রশ্ন আসে খেয়াল করেন। তাহলে আপনাকে প্রশ্ন করবে আয়তনে মধ্য এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি? আয়তনে মধ্য এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি? আপনাকে প্রশ্ন করবে এভাবে, ঠিক আছে? আয়তনে মধ্য এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে কাজাখস্তান। তারপর যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে কি, আয়তনে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? আয়তনে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? কাজাখস্তান। আয়তনে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ কাজাখস্তান, আয়তনে মধ্য এশিয়ার সবচেয়ে বড় দেশ কাজাখস্তান। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি, যে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং। হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং বিশ্ব মানচিত্রে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে আফ্রিকার কিছু রাষ্ট্র, আমি দেখাচ্ছি আপনাদেরকে একেবারে জুম ইন করে। আফ্রিকার এই যে রাষ্ট্রগুলো আছে, এই যে দেশগুলো আছে, এই দেশগুলোর ভৌগোলিক অবস্থানের কারণে এটা দেখতে অনেকটা গরুর শিংয়ের মতো মনে হয়। এই যে গরুর শিংয়ের মতো যে মনে হচ্ছে, এই শিংয়ের মতো দেখতে এই অঞ্চলটা, এই জন্য এটাকে বলা হচ্ছে কি হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং। হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং। তো হর্ন অফ আফ্রিকার দেশ কয়টা? হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে আপনার 4টা। ইথিওপিয়া, এখানে আছে ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, এই 4টা দেশকে একত্রে বলা হচ্ছে কি আপনার হর্ন অফ আফ্রিকার দেশ। হর্ন অফ আফ্রিকার দেশ কয়টা? 4টা। মনে রাখেন, হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে 4টা। কি কি বললাম? ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, আরেকটা হচ্ছে কি সোমালিয়া। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি। এখন আসেন পরীক্ষায় আপনার প্রশ্ন আসবে কি,
পরীক্ষায় আপনার প্রশ্ন আসবে যে কোনটি হর্ন অফ আফ্রিকার দেশ অথবা হর্ন অফ আফ্রিকার দেশ নয়, একেবারে সহজ প্রশ্ন। তারপর কি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে, খেয়াল করেন, প্রশ্ন আসতে পারে ইথিওপিয়া নিয়ে। ইথিওপিয়া নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, জিবুতি নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ইথিওপিয়া নিয়ে কি প্রশ্ন আসতে পারে আমরা সবাই জানি বা অনেকে জেনে থাকবো, সেটা হচ্ছে কি যে ইসলামের ইতিহাসে প্রথম হিজরত হয়েছিল কোন দেশে আপনারা জানেন? ইসলামের ইতিহাসে প্রথম হিজরত হয়েছিল কোন দেশে? ইসলামের ইতিহাসে প্রথম হিজরত হয়েছিল আবিসিনিয়ায়। সেই আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে কি? ইথিওপিয়া। আবিসিনিয়ার বর্তমান নাম কি? ইথিওপিয়া। মনে রাখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইথিওপিয়ার পূর্ব নাম কি, ইথিওপিয়ার পূর্ব নাম হচ্ছে কি? আবিসিনিয়া। আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। জিবুতি ছোট্ট একটা দেশ আফ্রিকার, খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে। ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এই জিবুতিটা। কেন গুরুত্বপূর্ণ আসেন আমরা একটু দেখি। এই যে জিবুতি, সম্প্রতি আপনারা জেনে থাকবেন কয়েক বছর আগে চীন বিদেশের মাটিতে প্রথম যে দেশে সামরিক ঘাঁটি নির্মাণ করে সেটা হচ্ছে কি? জিবুতি। বিদেশের মাটিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি, সেটা কোথায়? এই জিবুতিতে। পরীক্ষায় প্রশ্ন এসে গেছে অলরেডি, সেটা হচ্ছে কি যে বিদেশের মাটিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি কোন দেশে? জিবুতিতে। দেখেন এখানে কেন চীন সামরিক ঘাঁটি তৈরি করেছে? অনেক বড় একটা রাজনীতি আছে। দেখেন এই যে আপনার ভূমধ্য সাগর, লোহিত সাগর হয়ে সুয়েজ খাল ব্যবহার, তারপর আপনার এই যে বাবেল মানদেব প্রণালীর দখল, প্রভাব বিস্তার, এই অঞ্চলে এই জন্য চীনের একটা সামরিক ঘাঁটির প্রয়োজন ছিল, যার কারণে তারা কি করলো? জিবুতিতে তারা প্রথম সামরিক ঘাঁটি নির্মাণ করে। এই জন্য পরীক্ষায় প্রশ্ন এসেছে যে বিদেশের মাটিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি কোন দেশে? বিদেশে চীনের প্রথম সামরিক ঘাঁটি হচ্ছে এই জিবুতিতে। তারপর আসেন আমরা আমাদের স্লাইডে দেখি। স্লাইডে হর্ন অফ আফ্রিকা নিয়ে আলোচনা হলো, 4টা দেশ আমরা দেখলাম এখানে। তারপরে আসে কি? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল যেগুলোকে নর্ডিক রাষ্ট্র বলা হয়ে থাকে, আমরা এখান থেকেও দেখতে পারি, চাইলে বিশ্ব মানচিত্র যেটা আছে সেখান থেকেও দেখতে পারি। আমরা বিশ্ব মানচিত্র থেকে দেখি, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে, আরো জমিন করে দেখা যায়। দেখেন জি, আমরা মানচিত্রে ইউরোপের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলের 5টা দেশ, যাদেরকে একসাথে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেবে অভিহিত করছি। সেই রাষ্ট্রগুলা কি কি? ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ড। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আরেকটা হচ্ছে কি? ফিনল্যান্ড। এই 5টা রাষ্ট্রকে একত্রে বলা হয় কি? স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বা নর্ডিক রাষ্ট্র এগুলোকে বলা হয়ে থাকে। সবাই কি দেখতে পাচ্ছেন এই মানচিত্র যে দেশগুলো দেখাচ্ছি আমি? মানচিত্রে যে দেশগুলো দেখাইলাম এগুলো দেখতে পাচ্ছেন কিনা? এই 5টা রাষ্ট্রকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। আইসল্যান্ড, তারপরে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই যে রাষ্ট্রগুলো আছে এদেরকে একত্রে বলা হচ্ছে কি? স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। এই স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলো মনে রাখার জন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে একটা ছন্দ, একটা কৌশল বলে দিয়ে থাকি, সেটা হচ্ছে কি? ফাইন্ডস। আমি বোর্ডে লিখছি, সবাই একটু দেখেন। ফাইন্ডস। ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই 5টা রাষ্ট্রকে একত্রে বলা হচ্ছে কি? আপনার স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের রাষ্ট্র। সবাই একটু খেয়াল করেন এবার। এই যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের রাষ্ট্র যেগুলো আছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে মনে রাখার জন্য আপনাদেরকে বলি, এই স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলো যেগুলো আছে তার মধ্যে ফিনল্যান্ড, এই যে ফিনল্যান্ড আছে, এই ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। আর বাকি যে রাষ্ট্রগুলো আছে এদের মুদ্রার নাম হচ্ছে কি? ক্রোনা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে নরওয়ের মুদ্রার নাম কি? নরওয়ের মুদ্রার নাম ক্রোনা। এই ফাইন্ডস কথাটা লিখে দেওয়ার এটাই কারণ। ফাইন্ডস কথাটা লিখে দেওয়ার মূল কারণ হচ্ছে এটাই, যাতে আপনারা সহজে এই জিনিসগুলো মনে রাখতে পারেন। কিভাবে মনে রাখবেন? ফাইন্ডস মানে হচ্ছে কি? ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। ফিনল্যান্ড,
আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। তার মধ্যে আমি বললাম কি ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো, আর বাকি যে রাষ্ট্রগুলো আছে তাদের মুদ্রার নাম হচ্ছে কি ক্রোনা। অর্থাৎ আইসল্যান্ডের মুদ্রার নাম ক্রোনা, নরওয়ের মুদ্রার নাম ক্রোনা, ডেনমার্কের মুদ্রার নাম ক্রোনা, সুইডেনের মুদ্রার নামও কি ক্রোনা। এবার আসেন সবাই একটা নোট নেবেন, সেটা হচ্ছে খেয়াল করেন আমি যে রাষ্ট্রগুলোর নাম লিখেছি এখানে দেখেন ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন, এই যে 5টা রাষ্ট্রের নাম লিখেছি, আমি 5টা রাষ্ট্রের 5টা বৈশিষ্ট্য বলবো যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এরকম কিছু বৈশিষ্ট্য আমি বলবো। প্রথমে আসেন ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে বলা হয় কি হাজার হ্রদের দেশ। হাজার হ্রদের দেশ বলা হয় কাকে? ফিনল্যান্ডকে। আইসল্যান্ড, আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। আগুনের দ্বীপ বলা হয় কাকে? আইসল্যান্ডকে। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের দেশ নরওয়ে। ডেনমার্ক, এই ডেনমার্ক থেকে কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়? ডেনমার্ক থেকে যে প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে পৃথিবীর প্রথম জাতীয় পতাকার প্রচলন হয় ডেনমার্কে। অর্থাৎ জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে? ডেনমার্কে প্রথম জাতীয় পতাকার প্রচলন হয়। সুইডেন, সুইডেন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কি বা আসতে পারে কি? যদি প্রশ্ন আসে তাহলে আসবে যে পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র বলা হয় কাকে? সুইডেনকে বলা হয় পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র। আমি আবার বলি যে যার কাছে যেটা দুর্জয়, আপনার কাছে যদি এটা সহজ মনে হয় ফিডে আসুন, সেটাও মনে রাখতে পারেন। আমি এই একটা শব্দ দিয়ে অনেকগুলো বৈশিষ্ট্য মনে রাখা যায়, সেই জন্য আমি এভাবে বলার চেষ্টা করেছি। ফাইন্ডস, ফিনল্যান্ড, আমি আবার বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। ফিনল্যান্ড, হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। ডেনমার্ক, ডেনমার্ক থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি? প্রশ্ন আসতে পারে হচ্ছে পৃথিবীর প্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে? ডেনমার্কে। সুইডেন, সুইডেন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কি? পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র বলা হয় কাকে? সুইডেনকে বলা হয় কল্যাণ রাষ্ট্র। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, আমি একটু পরে এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন করবো ইনশাল্লাহ। এরপর আসেন নিকট প্রাচ্য। নিকট প্রাচ্য আছে, বিশ্ব মানচিত্র আছে, দূর প্রাচ্যের দেশগুলো নিয়ে আলোচনা আছে। তো আমাকে সময় নির্ধারণ করে দিয়েছে, ভেবেছিলাম অনেক লম্বা সময় ক্লাস নিব, কিন্তু আমাকে বলা হয়েছে একটু দ্রুত শেষ করার জন্য আমরা এই বিষয়গুলোর আলোচনায় যাচ্ছি না। তো আমরা যে কাজটা করব দেখেন, দূরপ্রাচ্যটা নিয়ে একটু আলোচনা করি। দূরপ্রাচ্য, প্রাচ্য এবং পাশ্চাত্যের পার্থক্যটা কিসের উপর ভিত্তি করে করা হয় জানেন আপনারা? প্রাচ্য এবং পাশ্চাত্যের পার্থক্য করা হয় সংস্কৃতির উপর ভিত্তি করে। অর্থাৎ পশ্চিমা সংস্কৃতি এবং তাদের চেয়ে ভিন্ন ধরনের সংস্কৃতি যারা আছে তাদেরকে বলা হয় কি প্রাচ্যের দেশ বলা হয়ে থাকে। এই প্রাচ্যের যে দেশগুলো আছে, এই প্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে দূরে যে রাষ্ট্রগুলো আছে, সবচেয়ে দূরবর্তী যে রাষ্ট্রগুলো তাদেরকে বলা হচ্ছে কি দূর প্রাচ্যের রাষ্ট্র। অর্থাৎ ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া এরপরে আপনার নিউজিল্যান্ড, এই রাষ্ট্রগুলো হচ্ছে কি পাশ্চাত্যের দেশ, পশ্চিমা দেশ। আর এই পশ্চিমা দেশগুলো থেকে সবচেয়ে দূরে যে রাষ্ট্রগুলো, এগুলোকে একত্রে বলা হচ্ছে কি দূর প্রাচ্যের দেশ। এই দূর প্রাচ্যের দেশগুলোর মধ্যে কি কি আছে দেখেন, চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, এই 5টা দেশকে বলা হয় কি আপনার দূর প্রাচ্যের দেশ। এই 5টা দেশকে বলা হয় কি দূর প্রাচ্যের দেশ। এর চেয়ে স্লো বললে কথা আপনারা বিরক্ত হয়ে যাবেন। আপনারা যেটা বলতেছেন আস্তে বলেন, এর চেয়ে স্লো কথা বলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, ভাল লাগবে না। যতটুকু সম্ভব ততটুকু আমি কথা বলতেছি, ততটুকু আমি বলতেছি। আপনার মাথায় না ঢুকলে কি করা যায় বলেন? আপনার মাথায় কিভাবে ঢুকানো যায় কথাগুলো?
একটু মনোযোগ দিয়ে শুনেন, তাইলেই ঢুকবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন, তাইলে কথাগুলো মাথায় ঢুকবে। আমি বললাম কি, দূরপ্রাচ্যের দেশ কয়টা? দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 5টা। কি কি দেশ আছে এখানে দেখেন? মঙ্গোলিয়া, চীন, চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। এই 5টা দেশকে একত্রে বলা হয় দূরপ্রাচ্যের দেশ। এই 5টা দেশকে একত্রে বলা হয় কি? দূরপ্রাচ্যের দেশ। তো এখন আসেন আমরা আরো অন্যান্য জিনিসগুলো নিয়ে আলোচনা করতাম, যে নিকট প্রাচ্যের দেশ, দূরপ্রাচ্যের দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, সবগুলো দেশ নিয়ে আলোচনা করতাম, কিন্তু সময় সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, যার কারণে আমি এগুলোর আলোচনায় যাচ্ছি না। নিকট প্রাচ্যের দেশ আছে, তারপরে আরো কিছু মাইক্রোনেশিয়া, মিলোনেশিয়া, পলিনেশিয়ার অঞ্চল আছে, এই অঞ্চলগুলো নিয়ে আমরা পড়াশোনা করার কথা, কিন্তু সময় স্বল্পতার কারণে সেখানে যাচ্ছি না। আমরা সরাসরি যে কাজটা করব সেটা হচ্ছে, এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলোর মধ্য থেকে 2টা প্রশ্ন এখানে রাখা হয়েছে, সবাই একটু উত্তর করার চেষ্টা করেন সেগুলো। দুর্জয়, তাইওয়ান কোনো স্বাধীন রাষ্ট্র নয়, আর ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র। ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র, দূরপ্রাচ্য নয় এটা। 2টা প্রশ্ন এখানে রাখা হয়েছে, দূরপ্রাচ্যের দেশ কোনটি, আর নিম্নের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নয়। 2টা প্রশ্ন এখানে রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্নটা মাত্র আমরা আলোচনা করলাম, যে দূরপ্রাচ্যের দেশ হচ্ছে কোনটি। এখানে যে রাষ্ট্রগুলো আছে তার মধ্যে দূরপ্রাচ্যের দেশ হচ্ছে কোনটি? চীনকে বলা হয় দূরপ্রাচ্যের দেশ। বাকিগুলো হচ্ছে মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আরেকটা হচ্ছে কি জাপান। নিম্নের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নয়? আমরা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ পড়তে গিয়ে ফাইন্ডস পড়েছি, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই আলোচনাটা আমরা করেছি। এবার মিলিয়ে দেখেন তো, যে এই যে অপশনগুলো আছে, কোনটা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নয়? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নয় কোনটি? ভেরি গুড, দেওয়ান রহিম, আপনার উত্তর সঠিক হয়েছে। সুমায়া জান্নাত, মেঘলা হাবিব, আপনার উত্তর সঠিক হয়েছে। আশিকুল ইসলাম হৃদয়, উত্তর সঠিক। আহমেদ নাইম, আপনার উত্তরও সঠিক। বিজয় আহমেদ, জি, সবার উত্তর সঠিক হচ্ছে, কংগ্রেচুলেশন। তার মানে হচ্ছে আপনারা ক্লাসটা দেখতেছেন মনোযোগ দিয়ে, আমার কথাগুলো শুনতেছেন, এই জন্য পারছেন। যারা মনোযোগ দিয়ে কথা শুনেন না, বিভিন্ন উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, তাদের জন্য মনে হবে অনেক কঠিন, তাদের জন্য মনে হবে কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, ক্লাস কিছুই বুঝতেছেন না। একটু মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করেন, একটু শোনার চেষ্টা করেন কথাগুলো, দেখবেন প্রশ্ন যা করব তাই উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমি যেভাবে কথা বলি, এর চেয়ে স্লো কথা বললে, আরো আস্তে ধীরে কথা বললে কি হবে আপনারা বুঝতে পারবেন না বিষয়গুলো, আমাদের বিরক্ত লাগবে। আমি তো এই কোচিং এ দীর্ঘদিন যাবত ক্লাস নেই, যেভাবে কথা বললে স্টুডেন্টরা ধরতে পারে ঠিক সেভাবেই কথা বলার চেষ্টা করি। এই বেনজির হুসাইন, আপনার নাম বললাম। সানজিদা, আপনার নামও বললাম। আবার বলবো, কিছুক্ষণ পর আরো কিছু প্রশ্ন আসবে, তখন আরো বিস্তারিত আবার বলবো আপনার নাম ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন, দূরপ্রাচ্যের দেশ হচ্ছে চীন, আর স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়, আয়ারল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়, আর বাকি সবগুলো আইসল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড সবগুলোই হচ্ছে কি আপনার দূরপ্রাচ্যের দেশ। এবার আসেন, বিশ্ব মানচিত্রে যে বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়, সেটা হচ্ছে প্রণালী। প্রণালী ইংরেজিতে বলা হয় স্ট্রেইট, স্ট্রেইট বলা হয়, বাংলায় বলা হয় কি প্রণালী। প্রণালী কি জিনিস? প্রণালী হচ্ছে 2টা স্থলভাগ, ধরেন একটা স্থলভাগ বা রাষ্ট্র, আর একটা হচ্ছে স্থল, এদিকে হচ্ছে জল, এই পাশে জল বা পানি, অর্থাৎ 2টা জলরাশিকে যুক্ত করবে আর 2টা স্থলভাগকে পৃথক করবে, এগুলোকে বলা হয় কি প্রণালী। 2টা স্থলভাগকে পৃথক করবে, জলরাশিকে যোগ করবে, সেগুলোকে বলা হয় কি? সেগুলোকে বলা হচ্ছে কি আপনার প্রণালী। তাহলে প্রণালীর ইংরেজি হচ্ছে স্ট্রেইট, স্ট্রেইট বা প্রণালী। আর প্রণালীর সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে স্থলভাগকে পৃথক করবে, জলরাশিকে যুক্ত করবে, সেগুলোকে বলা হয় কি প্রণালী। বিশ্ব মানচিত্রে এই প্রণালীগুলো খুঁজে পাওয়া বা পড়া অনেক কষ্ট মনে হয়, আমরা চেষ্টা করেছি এই প্রণালীগুলো যাতে সহজে আপনি আয়ত্তে করতে পারেন, আয়ত্তে রাখতে পারেন, সেই বিষয়গুলো মাথায় রেখে
এরকম কিছু স্ক্রিনশট, বিশাল মানচিত্র থেকে এরকম কিছু স্ক্রিনশট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এই প্রণালীগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, প্রণালীগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। জি, একজন প্রশ্ন করেছেন যে খাল কাকে বলে? যেগুলো মানুষ খনন করে সেগুলোকে বলা হয় খাল, আর যেগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় সেগুলোকে প্রণালীও বলা হয়, আবার মানে বিলও বলা হয়ে থাকে। এগুলোর অনেক সংজ্ঞা আছে, আমরা আরেকদিন আলোচনা করবো এই সংজ্ঞাগুলো নিয়ে। আরেকজন প্রশ্ন করেছেন, স্যার প্রণালী এবং চ্যানেলের পার্থক্য কি? প্রণালী এবং চ্যানেলের একটা পার্থক্য আছে। চ্যানেল মানেও কিন্তু প্রণালী, চ্যানেল যেটাকে আমরা বলি, চ্যানেল মানেও কিন্তু প্রণালী, মানে বাংলা অর্থ প্রণালী হয়। হ্যাঁ, বাংলা অর্থ প্রণালী হয়। আর এরপর আপনার স্টেট মানেও প্রণালী। তাহলে চ্যানেল কেন বলে, প্রণালী কেন বলে? মনে রাখেন, যে সকল প্রণালী সাঁতার কেটে পার হওয়া যায় সেগুলোকে বলা হয় কি? চ্যানেল। যেই প্রণালীগুলো সাঁতার কেটে এক অঞ্চল থেকে মানুষ সাঁতরিয়ে পার হইতে পারে সেগুলোকে বলা হয় চ্যানেল, আর বাকিগুলো হচ্ছে কি? প্রণালী। যেমন ইংলিশ চ্যানেল, মানুষ সাঁতরিয়ে পার হতে পারে, এজন্য চ্যানেল বলা হচ্ছে। বাংলা চ্যানেল, যেটা টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত, চ্যানেল কেন বলে? যেগুলো মানুষ সাঁতরিয়ে পার হতে পারে, সাঁতার কেটে পার হতে পারে, সেগুলো বলা হচ্ছে কি? চ্যানেল। আর যেগুলো সাঁতার কেটে পার হতে পারে না সেগুলোকে বলা হচ্ছে কি? আপনার প্রণালী বলা হচ্ছে। হ্যাঁ, এরকম একটা সংজ্ঞায়ন করা হয়ে থাকে। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। জি, ব্রজেন দাস, শেখ ফারজানা, ভেরি গুড। হ্যাঁ, প্রথম বাংলা চ্যানেল অতিক্রমকারী বাঙালি ব্রজেন দাস। হ্যাঁ, ব্রজেন দাসের নাম। আশা করি ইংলিশ চ্যানেল, এই যে ইংল্যান্ড এবং এই যে ফ্রান্সের মধ্যকার যে চ্যানেল, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে, এইসব জিনিসগুলো আপনারা পরে আসলে আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। প্রথমে আসেন যে প্রণালীটা দেখবো সেটা হচ্ছে কি? বেরিং প্রণালী। প্রথমে যে প্রণালীটা দেখবো সেটার নাম হচ্ছে কি? বেরিং প্রণালী। এই যে বেরিং প্রণালীটা আছে, খেয়াল করে দেখেন, এই বেরিং প্রণালী চুচকি সাগর এবং বেরিং সাগরকে যুক্ত করেছে। এই চুচকি সাগর এবং বেরিং সাগরকে যুক্ত করেছে এই বেরিং প্রণালী। আর পৃথক করেছে কাকে কাকে? দেশ হিসেবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। রাশিয়া আর এই পাশে হচ্ছে কি? ইউএসএ বা যুক্তরাষ্ট্র। আর মহাদেশ হিসেবে এশিয়া এবং উত্তর আমেরিকা, তাই না? উত্তর আমেরিকা। তাহলে মহাদেশ হিসেবে এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে, দেশ হিসেবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে কে? আপনার এই বেরিং প্রণালী। আর যুক্ত করেছে কাকে কাকে? চুচকি সাগর, আরেকটা হচ্ছে কি? বেরিং সাগর। চুচকি সাগর, আরেকটা হচ্ছে কি? বেরিং সাগর। ঠিক আছে, এখন আসেন প্রশ্ন কি ধরনের হইতে পারে, সবাই একটু খেয়াল করেন। এই যে টপিককে আমরা আলোচনা করলাম, এখান থেকে প্রশ্ন কি ধরনের হতে পারে খেয়াল করেন। প্রশ্ন হতে পারে যে আপনার যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রণালীটির নাম কি? রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রণালীর নাম হচ্ছে বেরিং প্রণালী। অথবা প্রশ্ন আসতে পারে যে এশিয়া এবং আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। এশিয়া এবং আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া এবং আমেরিকাকে পৃথক করেছে কে? বেরিং প্রণালী। হ্যাঁ, বেরিং প্রণালী। ঠিক আছে, তারপরে আসেন আমরা যে প্রণালীটা দেখব সেটা হচ্ছে কি? দুইটা প্রণালী আছে এখানে, একটা হচ্ছে তাতার প্রণালী, আরেকটা হচ্ছে কি আপনার এই কোরিয়া প্রণালী। তো পরীক্ষায় এই তাতার প্রণালীটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাতার প্রণালী, খেয়াল করে দেখবেন, এই তাতার প্রণালীটা আছে জাপান সাগর এবং ওকস্টক সাগর, এই দুইটাকে যুক্ত করেছে। আর পৃথক করেছে কাকে কাকে? রাশিয়া এবং শাখা নীল দ্বীপপুঞ্জ এবং রাশিয়াকে পৃথক করেছে এই তাতার প্রণালী। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি? ফরমোজা প্রণালী। যদি আপনারা দেখেন, এই ফরমোজা প্রণালী পৃথক করেছে কাকে কাকে? চীন। এই পাশে হচ্ছে চীন, আর এদিকে আছে কে? তাইওয়ান এবং চীনকে পৃথক করেছে, যুক্ত করেছে কাকে কাকে? যুক্ত করেছে হচ্ছে আপনার এদিকে আছে টংকিং সাগর, আর এদিকে হচ্ছে কি? পূর্ব চীন সাগর। এই পূর্ব চীন সাগর এবং টংকিং সাগরকে যুক্ত করেছে, চীন এবং তাইওয়ানকে পৃথক করেছে। আমরা সবাই জেনে থাকবো এই যে আপনার তাইওয়ানের পূর্ব নাম কি? ফরমোজা। আর এই ফরমোজা প্রণালী পৃথক করেছে কাকে কাকে?
তাইওয়ান এবং চীনকে পৃথক করেছে এই ফরমোজা প্রণালী। এরপরে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ প্রণালীগুলোর একটা প্রণালী হচ্ছে, বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ প্রণালীগুলোর একটা প্রণালী হচ্ছে কি মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া, চীন, এদের বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুট হচ্ছে কি মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী হচ্ছে কি পৃথিবীর দীর্ঘতম প্রণালী। পৃথিবীর দীর্ঘতম প্রণালীর নাম কি? মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী যুক্ত করেছে কাকে কাকে? এই পাশে আছে জাভা সাগর, এদিকে আছে কি বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে যুক্ত করেছে। আর পৃথক করেছে কাকে কাকে? এই যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে পৃথক করেছে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে পৃথক করেছে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে পৃথক করেছে আর যুক্ত করেছে কাকে কাকে? বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে যুক্ত করেছে। পৃথিবীর দীর্ঘতম প্রণালী হচ্ছে কি এই মালাক্কা প্রণালী। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মনে রাখবেন। জি, প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। এখানে কমেন্ট করেন, সমস্যা, আপনারা কমেন্ট করার জন্য আসছেন। বাজে কমেন্ট করবেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন, এটাই স্বাভাবিক। আপনারা যদি এসব কমেন্ট না করতেন তাহলে পৃথিবীতে ভালো মানুষ আর মন্দ মানুষের পার্থক্য আমরা বুঝতে পারতাম না। এই পৃথিবীতে যদি খারাপ মানুষ না থাকতো তাহলে ভালোর যে গুরুত্ব সেটা আমরা বুঝতে পারতাম না। এই পৃথিবীতে যদি খারাপ কিছু স্টুডেন্ট না থাকতো তাহলে ভালো স্টুডেন্ট কারা সেটা আমরা বুঝতে পারতাম না। তো আজকে যারা এসব উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, উল্টাপাল্টা লেখালেখি করতেছেন, মনে রাখেন আপনারা আছেন বলেই আমরা যে পৃথিবীতে যে ভালো মানুষ আছে এই ভালো মানুষগুলোকে আমরা চিনতে পারতেছি। ঠিক আছে, এই ভালো মানুষগুলো চেনার সুযোগ হচ্ছে না আপনারা। আপনারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, এই জন্য আমরা বুঝতে পারতেছি আসলে ভালো মানুষগুলো কারা। মনে রাখেন এই খারাপ মানুষগুলো আছে বলে আজকে পৃথিবীতে ভালো মানুষের গুরুত্ব আছে। এই খারাপ চিন্তাধারার মানুষ আছে বলে আমরা ভালো হওয়ার চেষ্টা করি, তাই না? খারাপ স্টুডেন্টরা আছে বলে ভালোর গুরুত্বটা বুঝতে পারি। যারা পড়াশোনা করে না বলে অনেকে আমরা পড়াশোনার গুরুত্বটা বুঝতে পারি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা, এই যে একটা কথা আমি কোচিংয়ে প্রায় বলি যে আমাদের অনেক বন্ধু বান্ধব খেয়াল করে দেখবেন 5 ঘন্টা পড়লে অনেক বেশি মুখস্থ রাখতে পারে, অনেকে আবার 10 ঘন্টা পড়লেও পরীক্ষার রেজাল্ট ভালো করে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আল্লাহ তাআলা তো সবাইকে সমান ব্রেইন দিয়েছেন বলা হয়ে থাকে। তাহলে একজন 5 ঘন্টা পরে সবকিছু মনে রাখতে পারে, আর একজন 10 ঘন্টা পরেও পারে না। কেন পারে না? জানেন কেন পারে না? কেন পারে না? সবাই যদি ভালো করতো তাহলে ভালো এবং খারাপের পার্থক্যটা হইতো কিভাবে? কিভাবে পার্থক্য হইতো? আপনার মনে হয় না যে আপনার বন্ধু 5 ঘন্টা পড়ে পারে, কিন্তু আপনি 10 ঘন্টা করেও 10 ঘন্টা পড়াশোনা করে পারতেছেন না? কেন পারেন না? আল্লাহ কেন আপনাকে দেয় না? কারণ আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি পছন্দ করে। আল্লাহ তাআলা চান যে কি, যে আপনি আল্লাহর কাছে বেশি বেশি চাইছে, আল্লাহর কাছে খুঁজা নিবেন যে আল্লাহ আমার এটা দাও, আমি পারতেছি না, আমাকে একটু তৌফিক দাও। এই জিনিসগুলো বলবেন আল্লাহ তাআলাকে বেশি বেশি। এই জন্য আল্লাহ আপনাকে একটু ঘাটতি দিয়েছেন যাতে আপনি আল্লাহর কাছে বেশি চান, আল্লাহকে যাতে বেশি স্মরণ করেন। আর কিছু মানুষকে আল্লাহ তাআলা জন্মগতভাবে মেধাবী বানিয়েছেন যাতে আপনারা মানে মেধাবী এবং যাদের রেজাল্ট একটু খারাপ, ভালো খারাপের পার্থক্যটা ধরতে পারি। এই জন্যই মূলত মানে এভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে। এরপরে আসেন আমাদের পরের যে চিত্রটা আছে, পক প্রণালী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী। আমরা সবাই জানি এই পক প্রণালী পৃথক করেছে কাকে কাকে? এই পাশে আছে ভারত, এ পাশে আছে কে? শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে, যুক্ত করেছে মান্নার সাগর এবং বঙ্গোপসাগর। এই পাশে আছে বঙ্গোপসাগর, এদিকে হচ্ছে কি মান্নার সাগর। এই মান্নার সাগর এবং বঙ্গোপসাগরকে যুক্ত করেছে পক প্রণালী, আর শ্রীলঙ্কা এবং ভারতকে পৃথক করেছে কি পক প্রণালী। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার প্রণালীটির নাম কি? পক প্রণালী। আমরা সবাই জানি যে পৃথিবীর ইতিহাসে প্রথম মানব যিনি আছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম মানব যিনি এসেছিলেন, তিনি এসেছিলেন কোথায়? এই শ্রীলঙ্কায় এসেছিলেন। আপনাদের প্রশ্ন জাগে না যে এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম যখন শ্রীলঙ্কায় এসেছিলেন তখন কোনো নৌকা ছিল না, কোনো উড়োজাহাজ ছিল না, কোনো কিছু ছিল না। তাহলে এই বিশাল প্রণালী, এই যে বিশাল জলরাশি পাড়ি দিয়ে কিভাবে তিনি আপনার সৌদি আরব গিয়েছিলেন? কিভাবে গিয়েছিলেন? কিভাবে গিয়েছিলেন জানেন আপনারা? কিভাবে গিয়েছিলেন বলতে পারবেন কেউ? তখন তো নৌকা ছিল না, দিনের বেলা আলো ছিল, রাতের বেলা কোনো আলো ছিল না। আপনি একবার ভাবতে পারেন এই পৃথিবীতে শুধুমাত্র আপনি আছেন আর বহু বহু মানে শত শত কিলোমিটার দূরে আরেকজন মানুষ আছে।
মানে কি এক ভয়ঙ্কর অবস্থা না? আপনি ভাবতে পারেন, ধরেন আপনাকে যদি, আপনি যে বাসায় আছেন এই বাসার আশেপাশে 1 কিলোমিটারের ভিতরে আর কোনো মানুষ থাকে না, আপনি একাই শুধু সেই বাসায় আছেন, মানে কিরকম অনুভূতি হবে ভাবতে পারেন? সেরকম অবস্থায় পৃথিবীর যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক দেশ থেকে আরেক দেশে বিশাল জলরাশি পাড়ি দিয়ে তিনি চলে গেছিলেন সৌদি আরব। কিভাবে গিয়েছেন? তখন তো নৌকা ছিল না। কিভাবে গেছেন তখন? শুনুন, এটা জানতে হলে আমাদের একটা বিষয় পড়তে হয়, সেটা হচ্ছে কি, আপনারা জেনে থাকবেন আজ থেকে প্রায় 20,000 বছর আগে তখন পৃথিবীতে ছিল কি হিমযুগ, বরফ যুগ ছিল। যখন বরফ যুগ ছিল তখন সমুদ্র পৃষ্ঠের যে পানি, বর্তমান যে পানির স্তর আছে সেটা প্রায় 122 মিটার নিচে ছিল। পানির স্তরটা নিচে ছিল এরকম। তখন কি ছিল? তখন এই যে অঞ্চলগুলো আছে, আপনারা দেখেন গুগল ম্যাপে যদি আপনারা জুম ইন করেন, জুম ইন করলে এক পর্যায়ে দেখবেন যে এদিকে কিছু ভূখণ্ড দেখা যায় পানির নিচে। তখন এই জায়গাটা শুকনা ছিল, এই যে অঞ্চলটা শুকনা ছিল, মানুষ হাইটাই পার হইতে পারতো এই অঞ্চলটা হিমযুগে। ঠিক আছে? তারপর আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো আপনাদেরকে রেগুলার ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। শুধু এইটুকু মনে রাখেন, যখন তখন ছিল কি হিমযুগ ছিল, হিমযুগে মানুষ অটোমেটিক এই অঞ্চল থেকে এই অঞ্চলে যাইতে পারতো। হ্যাঁ, আল্লাহ তাআলা নিয়ে গেছেন সেখানে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমরা যে বিষয়টা দেখবো, পক প্রণালীর পর যেটা দেখবো, দুইটা প্রণালী আছে এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষায় আসার জন্য সবচেয়ে, মানে 3 স্টার মার্ক দেওয়ার যদি কোনো প্রণালী থাকে, 3 স্টার মার্ক দেওয়ার মতো যদি কোনো প্রণালী থাকে, তাহলে হচ্ছে এই দুইটা প্রণালী। একটা হচ্ছে হরমুজ প্রণালী। খেয়াল করেন, হরমুজ প্রণালী বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে কি এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে। পৃথক করেছে কাকে কাকে? পৃথক করেছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে, আর যুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। কেন গুরুত্বপূর্ণ এটা আপনারা জেনে থাকবেন। পৃথিবীর যে জ্বালানি তেল, পৃথিবীতে যে জ্বালানি তেল আছে, তো এই পৃথিবীর জ্বালানি তেলের শতকরা 40% জ্বালানি তেল আপনার রপ্তানি করা হয় এই হরমুজ প্রণালী দিয়ে। বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই হরমুজ প্রণালী। এই জন্য পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে হরমুজ প্রণালী যুক্ত করেছে কোন দুটি সাগর কিংবা উপসাগরকে? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হচ্ছে কি হরমুজ প্রণালী। তারপর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি বাবেল মানদেব প্রণালী। এই যে অঞ্চলটা আছে দেখেন, বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব মানে হচ্ছে কি মৃত্যুর দরজা। তো এই বাবেল মানদেব প্রণালী পৃথক যুক্ত করেছে কাকে কাকে? লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে। পৃথক করেছে দেশ হিসেবে ইয়েমেন এবং জিবুতি। মহাদেশ হিসেবে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে হচ্ছে কি আপনার এই বাবেল মানদেব প্রণালী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা একবার এসেছিল। কি এসেছিল? যে আপনার ইয়েমেন এবং জিবুতির মধ্যকার যে প্রণালী আছে, সেই প্রণালীর নাম কি? এই ধরনের প্রশ্ন এসেছিল। হ্যাঁ, তো এই জিনিসটা একটু মনে রাখবেন। জিবুতি দেশ হিসেবে জিবুতি এবং ইয়েমেনকে পৃথক করেছে, আর যুক্ত করেছে কাকে কাকে? এডেন উপসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে হচ্ছে কি এই বাবেল মানদেব প্রণালী। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এরপর আসেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি মোজাম্বিক প্রণালী, জিব্রাল্টার প্রণালী। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এই জিব্রাল্টার প্রণালী, খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, জিব্রাল্টার প্রণালী দেশ হিসাবে পৃথক করেছে কাকে কাকে? স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে দেশ হিসাবে। আর মহাদেশ হিসেবে পৃথক করেছে কাকে কাকে? ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কি আপনার এই জিব্রাল্টার প্রণালী। আপনারা জেনে থাকবেন, এই যে জিব্রাল্টার নামটা এসেছে, এই জিব্রাল্টার নামটা এসেছে কার নামে? একজন মুসলিম সেনাপতির নামে, যিনি প্রথম স্পেন বিজয় করেছিলেন, তারেক বিন জিয়াদ। এই জিয়াদের নামে এখানে একটা পর্বত আছে এই অঞ্চলে, নাম হচ্ছে জাবালাত তারিক। এই জাবালাত তারিক থেকে পরবর্তীতে এই অঞ্চলটার নামকরণ করা হয়েছে কি জিব্রাল্টার। তাহলে জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে স্পেন এবং মরক্কোকে দেশ হিসেবে, আর মহাদেশ হিসেবে পৃথক করেছে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে এই জিব্রাল্টার প্রণালী। তাহলে যুক্ত করেছে কাকে? দেখেন, খেয়াল করেন, এদিকে হচ্ছে ভূমধ্য সাগর আর এই পাশে হচ্ছে কি আটলান্টিক মহাসাগর। হ্যাঁ, আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। ভূমধ্য সাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। এই যে দেখেন, প্রত্যেকটা জিনিস এভাবে জুম ইন করে একে একে দেখাচ্ছি। যাদের ভালো লাগতেছে তারা ক্লাস করেন, যদি একান্তই কারো খারাপ লাগে আপনি প্লিজ চলে যান, আপনি উল্টাপাল্টা আসলে মন্তব্য করেন না।
এগুলো মন্তব্য করলে অন্যদের ডিস্টার্ব হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো মন্তব্য করেন না, উল্টাপাল্টা মন্তব্য করেন, এগুলো ভালো না, এগুলো ভালো বৈশিষ্ট্য প্রকাশ করে না। তারপরে আসেন আরো দুটা গুরুত্বপূর্ণ প্রণালী, একটা হচ্ছে কি এই বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী, এই যে অংশটুকু আছে এটাকে বলা হচ্ছে কি বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালী খেয়াল করে দেখেন যুক্ত করেছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে, আর পৃথক করেছে কাকে কাকে, পৃথক করেছে দেখেন তুরস্ক, দেশ হিসাবে তুরস্ক এবং তুরস্ককে পৃথক করেছে, আর মহাদেশ হিসেবে এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। পরীক্ষায় প্রশ্ন আসে এশিয়া এবং ইউরোপকে পৃথককারী প্রণালীর নাম কি? বসফরাস প্রণালী। অথবা বসফরাস প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে কে? এই বসফরাস প্রণালী। আরেকটা প্রণালী আছে যারা, যে প্রণালীটা এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে সেটা হচ্ছে কি এই যে অংশটুকু আছে দার্দানেলিস প্রণালী। যুক্ত করেছে মর্মর সাগর এবং ইজিয়ান সাগরকে, পৃথক করেছে ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে। দেশ হিসেবে তুরস্কের ইস্তাম্বুল এবং তুরস্কের যে মূল ভূখণ্ড আছে সেগুলোকে পৃথক করেছে হচ্ছে কি এই দার্দানেলিস প্রণালী এবং বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী। আচ্ছা, এরপরে আসেন প্রত্যেকটা বিষয় দেখেন আমি একেবারে জমিন করে একেবারে ক্লোজ মানে মানচিত্র দেখাচ্ছি আপনাদেরকে, তারপর যদি আপনার মাথার উপর দিয়ে চলে যায় তাহলে একটু পড়াশোনা করতে হবে আপনাকে। হ্যাঁ, একটু পড়াশোনা করতে হবে। এই মানচিত্র কোচিং থেকে দেওয়া হয়েছে, এই মানচিত্র কোচিং থেকে দেওয়া হয়েছে। যারা আমাদের কোচিং এর স্টুডেন্ট আছেন আমি চেষ্টা করব কোচিং কর্তৃপক্ষকে বলতে যে এই যে আমরা ক্লাসটা নিচ্ছি, এই যে আমরা ক্লাসটা নিচ্ছি যতগুলো স্লাইড আছে এই স্লাইড গুলো পিডিএফ করে আপনাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া যায় কিনা। যদি সম্ভব হয় টেলিগ্রামে দিয়ে দিব, আর যদি সম্ভব না হয় কোচিং এর যদি সেগুলো পলিসি না থাকে তাহলে হয়তো দিতে পারবো না। আপনারা রেকর্ড ক্লাসটা একটু দেখে নেবেন, ঠিক আছে? রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, আর যদি সম্ভব হয় তাহলে পিডিএফ আকারে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আসেন প্রণালীর পর দুইটা প্রশ্ন আছে, এখানে দুইটা প্রশ্নের একটু উত্তর করবেন। এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, এতক্ষণ আমরা যে প্রণালীগুলো নিয়ে আলোচনা করেছি এই প্রণালী আলোচনার উপর দুইটা প্রশ্ন আছে, সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। দুইটা প্রশ্ন এখানে দেওয়া আছে প্রণালী নিয়ে। বোর্ডে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি প্রণালী নিয়ে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, একটু উত্তর করার চেষ্টা করেন এই প্রণালীগুলো নিয়ে। এশিয়া ও ইউরোপকে পৃথককারী প্রণালী কোনটি? 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? এই কিছুক্ষণ আগে আলোচনা করেছি, আমি কিছু কমেন্ট পড়ি। হ্যাঁ, নাফিসা সাবা আপনার 8 নম্বরের উত্তর সঠিক হয়েছে। জান্নাত সূচি আপনার দুইটাই সঠিক হয়েছে। আলফিয়া রহমান আপনার উত্তর সঠিক হয়েছে দুইটাই, কংগ্রেচুলেশন। আরিফিন ইসলাম সঠিক হয়েছে। নাজমুল আপনার বানান ভুল আছে, আপনি একটু ঠিক করে নেবেন। জয় কুমার আপনার উত্তর হ্যাঁ 8 নম্বর সঠিক, আপনি 7 নম্বরটা অ্যান্সার করার চেষ্টা করেন। শামীম ভুইয়া আপনার উত্তরও সঠিক হয়েছে। আদিবা আফরিন 7 উত্তর সঠিক হয়েছে। সামিরা ইসলাম আপনার দুইটা উত্তরই সঠিক হয়েছে, কংগ্রেচুলেশন। আফনান মাহমুদ আপনার 7 উত্তর সঠিক হয়েছে। নোরা আলম সিদ্দিক 8 3, জি আপনার উত্তর সঠিক হয়েছে। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি, যারা উত্তর করতেছেন সবাই একটু কমেন্ট করেন যে আপনি এগুলোর উত্তর জানেন কি। আমি মাত্রই আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে, যারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করেছেন তাদের সবার এগুলো পারার কথা, বোঝার কথা। জি সবার উত্তর সঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে যে আপনারা অন্তত এই 900 বা 1000 মানুষ আমার ক্লাসটা শেষ পর্যন্ত করতেছেন, খুবই ভালো লাগছে ক্লাসগুলো করতেছেন। সেটা হচ্ছে কি হ্যাঁ আল মমিন সরকার হ্যাঁ সঠিক উত্তর হয়েছে। তন্ময় চক্রবর্তী ভেরি গুড, আপনার উত্তর সঠিক। সানজিদা রহমান আপনি আনসার দিচ্ছেন, আপনার নাম কেন বলছি না, আপনার আনসারটা আমি দেখি নাই, আপনার এই কমেন্টটা দেখে সেটা পড়ে দিলাম। এমডি সাইফুল্লাহ ভেরি গুড, সঠিক হচ্ছে। তারপর সিফাতুল্লাহ আপনার উত্তরও সঠিক। সোয়াইব হাসান ভেরি গুড।
সাইবা তিশা, আপনার উত্তর হয়েছে সুমাইয়া তাহিরা, ভেরি গুড, কংগ্রেচুলেশন। তাসনিম, কি নাম এটা পড়া যাচ্ছে না, নাদিম আহমেদ জয়। আচ্ছা, আমার নাম আতাউল্লাহ সজীব, আমি এই কোচিং এ দীর্ঘদিন যাবত ক্লাস নেই, তো সেই ধারাবাহিকতায় আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমি চেষ্টা করেছিলাম একটু সহজভাবে পড়ানোর জন্য, অনেকের মাথার উপর দিয়ে গেছে, আসলে কিছুই করার নাই। এর চেয়ে ক্লোজ মানচিত্রে এর চেয়ে ক্লোজ ভাবে দেখানো আসলে সম্ভব কিনা জানি না। যদি আপনাদের কাছে কোনো কৌশল থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। জ্যোতি বাড়াই, যে আপনার উত্তর সঠিক হয়েছে। সাবিকুন নাহার, ভেরি গুড, সবার উত্তর সঠিক হয়েছে। তার মানে যারা আনসার করতেছেন আমার বিশ্বাস সবাই আমার ক্লাসটা প্রথম থেকে মনোযোগ দিয়ে করছেন বা আমার আলোচনাগুলো শুনতেছেন। জি, এরপরে আসেন আমরা যে বিষয়টা দেখব, আন্তর্জাতিক নিয়ে কিছু বিষয় দেখানোর চেষ্টা করলাম, এগুলো আমাদের খুঁজে পেতে কষ্ট হয়। এবার বাংলাদেশ নিয়ে কিছু আলোচনা আমরা করে আসেন। বাংলাদেশ নিয়ে কিছু আলোচনা করে কয়েকটা মানচিত্র দেখে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব আজকে। আসেন, বাংলাদেশের মানচিত্র। জি, বাংলাদেশের মানচিত্র যে বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেই বিষয়গুলো আমি প্রথমে দেখানোর চেষ্টা করব, সবাই একটু খেয়াল করেন। আমরা প্রথমে যে মানচিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি বাংলাদেশের ভূপ্রকৃতি ও প্রাচীন জনপদ সমূহ। আমরা সবাই জানি বাংলাদেশের মূল মানচিত্র যদি সেটা নিয়ে আলোচনায় আমরা না যাই, মিম জেরিন, ঠিক আছে, আপনার নাম বলবো না, আপনি আশ্চর্যান্বিত হয়েন না, আপনার নাম আর বলবো না। আচ্ছা, তৃষা দেবনাথ, আপনি এখন প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন, সবার আগে আপনারটা পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের ভূপ্রকৃতি ও প্রাচীন জনপদ সমূহ আমাদের প্রথম মানচিত্র। আমরা সবাই জানি আমাদের যে বাংলাদেশ আছে, ভূপ্রাকৃতিক ভাবে বাংলাদেশকে মোট তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, তারপরে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, আর একটা হচ্ছে কি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, তাই না? এই তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমে আসেন টারশিয়ারি যুগ। আমরা সবাই জানি বাংলাদেশের আপনার যে ভূমিরূপ সবচেয়ে পুরাতন ভূমিরূপ হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। খেয়াল করে দেখেন এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কোনগুলো, এই যে অঞ্চলটা আছে দেখেন, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে অঞ্চল যেটা আছে, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, তারপরে হচ্ছে কি আপনার এই বৃহত্তর সিলেট অঞ্চল, এই যে অঞ্চলটা আছে এগুলোকে বলা হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। বাংলাদেশের আমাদের এই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমিরূপ হচ্ছে কি এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। ঠিক আছে, আমরা জেনে থাকবো যে বাংলাদেশের এই টারশিয়ারি যুগের পাহাড় যেগুলো আছে এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় আর একটা হচ্ছে কি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। উত্তর পূর্বাঞ্চলের পাহাড় আরেকটা হচ্ছে কি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। এবং আপনারা আরেকটা জিনিস বলে রাখি, এই যে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ যেগুলো আছে এগুলোর স্থানীয় নাম হচ্ছে কি টিলা। এগুলোর স্থানীয় নাম কি টিলা। সরি, আপনাকে বুঝতে আমার ভুল হয়ে গেছে, সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, দেখেন এই যে চিহ্নগুলো আছে, জিগজাগ চিহ্নগুলো আছে, এগুলো দ্বারা হচ্ছে কি আমার কি বোঝাচ্ছে, এগুলো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দেখেন টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এই সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়গুলোকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড়। এগুলোর উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোর স্থানীয় নাম হচ্ছে টিলা, আর দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহের স্থানীয় নাম হচ্ছে কি ডিবি। এই জিনিসগুলো একটু মনে রাখবেন। তারপরে আসেন প্লাইস্টোসিন যুগের সোপান, কুমিল্লার লালমাই পাহাড়, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড়, আরেকটা হচ্ছে কি বরেন্দ্র ভূমি। এই বরেন্দ্র অঞ্চল যেটা আছে রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, এই যে অঞ্চলটা আছে এগুলোকে বলা হয় কি প্লাইস্টোসিন যুগের সোপান বা চত্বর, অর্থাৎ সমতল ভূমি, প্লাবন ভূমি থেকে কিছু উঁচু যে ভূমিগুলো আছে এগুলোকে বলা হচ্ছে কি প্লাইস্টোসিন যুগের সোপান, প্লাইস্টোসিন কালের সোপান বলা হচ্ছে। তো দেখেন এই প্লাইস্টোসিন কালের সোপানকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল, দুই নাম্বারটা হচ্ছে কি আপনার মধুপুর ভাওয়ালের গড়, তিন নাম্বারটা হচ্ছে লালমাই পাহাড়। তিন অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। এই যে অঞ্চলগুলো আছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, তারপরে আপনার প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ, এই অঞ্চলগুলো ব্যতীত বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল, পুরো অঞ্চলটাই হচ্ছে কি আপনার একটা প্লাবন সমভূমি, প্লাবন
সমভূমি। তাহলে এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবো। এবার আসেন আমরা যে জিনিসটা দেখবো, প্রাচীন বাংলার জনপদ। প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে এই প্রাচীন বাংলার জনপদ নিয়ে। শুধু গত বছর পরীক্ষায় প্রশ্ন আসে নাই, তাছাড়া প্রত্যেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রাচীন বাংলার জনপদ নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমরা সেই জনপদগুলো এক নজরে একটু দেখার চেষ্টা করি। যে হরিকেল, একটু এই পাশ থেকে শুরু করলাম। হরিকেল, প্রাচীন বাংলার হরিকেল জনপদ, যেটা হরিকেল জনপদে কোন কোন জেলা ছিল? পার্বত্য চট্টগ্রাম এবং বৃহত্তর সিলেট। এই যে সবুজ কালার যেটা আছে, খেয়াল করে দেখেন, এই সবুজ কালারটা হচ্ছে কি হরিকেল জনপদের জেলা। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ হরিকেল জনপদে ছিল। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন কোন জনপদে ছিল? হরিকেল জনপদে ছিল। তারপরে দেখেন সমতট জনপদ। সমতট জনপদে কি ছিল? ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি। এই যে অঞ্চলটা আছে দেখেন, হ্যাঁ, ব্লু কালার যে অঞ্চলটা আছে, এটা হচ্ছে কি সমতট জনপদ। প্রাচীন বাংলার সমতট জনপদে ছিল। এরপরে আসেন বঙ্গ জনপদ। সবচেয়ে বড় জনপদ ছিল কোনটা? বঙ্গ জনপদ। ময়মনসিংহ, বৃহত্তর ঢাকা, বৃহত্তর ফরিদপুর এবং বরিশালের এই অঞ্চলটা একসময় বঙ্গ জনপদে ছিল। তারপর বরিশালকে কেন্দ্র করে ছোট্ট একটা জনপদ গড়ে ওঠে, যার নাম ছিল কি? চন্দ্রদ্বীপ। বরিশালকে কেন্দ্র করে একটা জনপদ গড়ে ওঠে, তার নাম ছিল কি? চন্দ্রদ্বীপ নামে একটা জনপদ গড়ে উঠেছিল। কিন্তু মূলত এটা একসময় ছিল কি? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। এরপর দেখেন পুন্ড্র জনপদ। বগুড়া, বাংলাদেশের বগুড়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কি? পুন্ড্র জনপদ। এই যে দেখেন পুরো অঞ্চলটা দেওয়া আছে, কালার দেওয়া আছে, পুন্ড্র জনপদ। আমরা সবাই জানি বাংলার প্রাচীনতম জনপদের নাম কি? পুন্ড্র জনপদ। প্রাচীনতম জনপদের নাম কি? পুন্ড্র জনপদ। এই জিনিসটা পড়বেন। এই পুন্ড্র জনপদের রাজধানী ছিল কোথায়? পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, যার বর্তমান অবস্থান কোথায়? এই বগুড়ার মহাস্থানগড়ে তার বর্তমান অবস্থানটা। এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, এরপর পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি? এই যে গৌড় জনপদ যেটা আছে, এই গৌড় জনপদে বাংলাদেশের একটাই মাত্র জেলা ছিল, সেটার নাম কি? চাঁপাইনবাবগঞ্জ। পরীক্ষায় প্রশ্ন আসে যে চাঁপাইনবাবগঞ্জ প্রাচীন বাংলার যেই জনপদে ছিল, গৌড় জনপদে। আর এই গৌড় জনপদের রাজধানী ছিল কি? কর্ণসুবর্ণ, যার বর্তমান অবস্থান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত বর্তমান অবস্থানটা। ঠিক আছে? এরকম জনপদ গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা আমার এখনো ক্লাসে আছেন, ক্লাস করতেছেন, আপনাদের প্রতি একটা প্রশ্ন। মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে সবাই মানচিত্রটা দেখতে পাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে আপনার জেলা কোন জনপদে? এটা একটু কমেন্টে জানাবেন। এখান থেকে প্রশ্ন আসে কিরকম? একজন প্রশ্ন করেছে, এখান থেকে প্রশ্ন আসে কিরকম? প্রশ্ন আসে যে আপনার জনপদের রাজধানীর নাম কি? কোন একটা জনপদ উল্লেখ করে বলবে সেই জনপদের রাজধানীর নাম কি। অথবা প্রশ্ন করবে চিটাগাং, সিলেট প্রাচীন বাংলার কোন জনপদে ছিল? কুমিল্লা, নোয়াখালী প্রাচীন বাংলার কোন জনপদে ছিল? অথবা সমতট জনপদের বর্তমান অবস্থান কোথায়? কুমিল্লা, নোয়াখালী। ঢাকা, ফরিদপুর, বরিশাল প্রাচীন বাংলার কোন জনপদে ছিল? এই প্রশ্ন করতে পারে। হ্যাঁ, বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? পুন্ড্র। হ্যাঁ, পুন্ড্রের রাজধানী ছিল কোথায়? পুন্ড্রবর্ধন। অর্থাৎ রাজধানী থেকে প্রশ্ন করতে পারে। তারপরে বিভিন্ন জেলা নিয়ে প্রশ্ন করতে পারে। এভাবে করে আপনার প্রশ্নগুলো হতে পারে। এখন আপনারা যে কাজটা করবেন, আপনি যে জেলায় আপনার বাড়ি, সেই জেলা আপনি দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে এখানে। আপনার প্রতি প্রশ্ন হচ্ছে, আপনি এখন বলবেন আপনি প্রাচীন বাংলার কোন জনপদে ছিলেন। সবাই একটু কমেন্ট করেন। আমার ক্লাসে এখনো প্রায় 900-র মতো স্টুডেন্ট আছেন। আমি চাই সবাই কমেন্টে জানাবেন আপনি কোন জনপদে ছিলেন, আপনার জেলা কোন জনপদে ছিল। আপনার জেলা প্রাচীন বাংলার কোন জনপদে ছিল, সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। ভেরি গুড। নাহিদা, সানজিদা, আপনার বাড়ি সমতটে, ফেনী। নাজনীন রার, ভেরি গুড। চন্দ্রদ্বীপ, বরিশাল। আব্দুল্লাহ, আব্দুল্লাহ মামুন, বঙ্গ, ময়মনসিংহ। সুমাইয়া, বঙ্গ। ভেরি গুড। সবাই অ্যান্সার করতেছেন, ভালো। লাবণী সর্দার, ঢাকা, বঙ্গ। বৃষ্টি চক্রবর্তী, চন্দ্রদ্বীপে ছিল আপনার। হ্যাঁ, ভেরি গুড। আনিসুর রহমান, আপনার উত্তর সঠিক হয়েছে। অনিক দাস, মারুফা আক্তার, বঙ্গ। ভেরি গুড। জ্যোতি, আপনার উত্তর সঠিক।
মানে আপনি বঙ্গ থেকে বলছেন, আপনার বঙ্গ জনপদ, আমার কোন জনপদ জানতে চেয়েছেন? আমার হচ্ছে সমতট জনপদে আমার বাড়ি, সমতট জনপদে। আখি জান্নাত, খুবই ভালো লাগছে আপনারা নিজ নিজ জেলাগুলো সবাই আইডেন্টিফাই করতে পারছেন, কে কোন জেলায়, কে কার কোন জেলায় বাড়ি। আমার বিশ্বাস এই যে মানচিত্রটা আছে, এই মানচিত্রটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমার বিশ্বাস এই যে স্লাইড গুলো আছে, এই স্লাইড গুলো পড়লে আপনার এই বিষয়গুলো খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আমি চেষ্টা করব কোচিং এ বলে এটা পিডিএফ দেওয়া যায় কিনা দেওয়ার, আর যদি পিডিএফ দেওয়া না যায় রেকর্ড ক্লাস থাকবে, সেখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে আসেন যে টপিকটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি, এই যে দেখেন মুক্তিযুদ্ধের সেক্টর গুলো, মুক্তিযুদ্ধের যে সেক্টর গুলো আছে খেয়াল করে দেখেন, সেক্টর কমান্ডার, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ভেরি গুড ফারুক, আপনি বঙ্গ থেকে বলতেছেন, নড়াইল, এরপর আপনার হরিকেল, তারেক বিন সাইদ হরিকেল থেকে বলছেন, কিশোরগঞ্জ। রামিম, আপনি হচ্ছে বঙ্গ জনপদের, আচ্ছা, বঙ্গ জনপদ কিশোরগঞ্জ। আপনার 3 বন্ধু কমেন্ট করার পরও পড়ি নাই, আচ্ছা পড়ে দিলাম এই কমেন্ট, সমস্যা নাই। ঝিনাইদহ বঙ্গ, রাঢ় জনপদ। এই সুবর্ণ, আপনার কমেন্ট পড়ছি তো, কি বলেন, এই জন্যই কমেন্ট করেন না? আচ্ছা, কমেন্ট করেন না বলেও তো একটা কমেন্ট করে ফেলছেন। তানভীর হাসান, আসলে এত দ্রুত কমেন্ট গুলো আসে আসলে, মানে মানে কি বলা যায়, এত দ্রুত পড়ে শেষ করতে পারি না আর কি। সরি, আমি আন্তরিকভাবে, তানভীর হাসান, আপনার কমেন্টটা আমি এখন পর্যন্ত পড়তে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এখন দেখেন, দেখা যাচ্ছে কি, আমাদের বোর্ডে দেখা যাচ্ছে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের সেক্টর গুলো, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো এই মুক্তিযুদ্ধের সেক্টর মনে রাখেন, মুক্তিযুদ্ধের সেক্টর থেকে এবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটা হচ্ছে কি, এবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নং সেক্টর। 1 নং সেক্টর, এই সেক্টরের সেক্টর প্রধান কে ছিলেন এটা গুরুত্বপূর্ণ। 2 নং সেক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাটা ছিল হচ্ছে 2 নং সেক্টরে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা ছিল 2 নং সেক্টরে, এই জন্য এটা পরীক্ষায় আসে। 1 নং সেক্টরটা গুরুত্বপূর্ণ, সেক্টর প্রধান কে ছিলেন? মেজর জিয়াউর রহমান, এই জন্য এটা এবার পরীক্ষা আসার সম্ভাবনা আছে। 2 নং সেক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান, ঢাকার অবস্থানের কারণে আসতে পারে। তারপর আপনার এই যে সেক্টর গুলো আছে, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, আমাকে বলছে শেষ করে দেওয়ার জন্য, আর 2 মিনিট সময় দেওয়া হয়েছে আমাকে, আমি শেষ করে দিচ্ছি। আপনাদেরকে জাস্ট বলবো, এই যে মানচিত্রটা আছে, আমরা চেষ্টা করবো আপনাদের টেলিগ্রাম চ্যানেলে মানচিত্রটা দিয়ে দেওয়ার জন্য। বাসায় একটু এরকম জুম করে করে দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এরকম জুম করে করে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের এই বিষয়গুলো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এমডি তানজির, আপনি অবহেলিত না, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি, আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা আছে, আপনার কমেন্ট আমি পড়ে দিলাম। ইনশাল্লাহ আপনার সাথে যেদিন দেখা হবে সেদিন এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা হবে। হ্যাঁ, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চেষ্টা করেছিলাম আরো অনেক কিছু ছিল আপনাদের পড়ানোর জন্য, আরো মানচিত্র আমরা রেখেছিলাম এখানে, যে দেখাবো আপনাদেরকে এই বিষয়গুলো, কিন্তু সময় স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না। এই যে উপজাতি, বাংলাদেশের উপজাতি, কোন উপজাতি কোন জেলায় বসবাস করে আপনারা জানেন? ঢাকা তো একটা উপজাতি বসবাস করে, ঢাকা রাজধানী ঢাকায় একটা উপজাতি বসবাস করে, তার নাম কি? তার নাম হচ্ছে লাউয়া, তাই না? গাজীপুরে বসবাস করে কোচ। এরকম প্রত্যেকটা জেলা এখানে দেখেন দেওয়া আছে, কোন জেলায় কোন উপজাতি বসবাস করে, খুব সুন্দর করে দেওয়া আছে। এগুলো আমরা দেখাইতাম, কিছু কৌশল বলে দিতাম, কিন্তু সময় স্বল্পতা, পাশাপাশি আপনারা দীর্ঘ সময় যাবত ক্লাস করছেন, এই জন্য বিস্তারিত পড়ানো যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দেওয়ার জন্য। বাসায় একটু পড়াশোনা করবেন, ক্লাস শুরু হওয়ার আগে এগুলো অন্তত একবার হলে দেখে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে 2 মিনিটের কিছু প্রশ্ন করতে পারে, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেই, তারপরে আমরা শেষ করে দিচ্ছি ক্লাস। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে, এতক্ষণ যে কথাগুলো বললাম বা সাধারণ জ্ঞানের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন, আমরা 2 মিনিটের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি ফার্মগেট, জি আমি ফার্মগেট ব্রাঞ্চে ক্লাস নিব ইনশাল্লাহ। যে আপনার প্রতিও ভালোবাসা, সাব্বির, নাজমুল ইসলাম সাব্বির। রংতুলি, আপনাদের কোনো অসুবিধা নেই, আমারও কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন আরেকটা ক্লাস শুরু হবে, এই জন্য মূলত আমাকে শেষ করে দেওয়ার জন্য বলা হয়েছে, শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। উপজাতির মানচিত্রটা দেখাইলে ভালো হতো। আচ্ছা, উপজাতির মানচিত্র, এটা হচ্ছে উপজাতির মানচিত্র,
আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন, অথবা আপনি চাইলে বাজার থেকে মানচিত্রটা কিনেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। জি ইফাত সাবা, আপনাকেও ধন্যবাদ। স্যার ম্যাপ, হ্যাঁ ম্যাপ তো দেখাইলাম। ক্লাস ভালো লাগছে বা না লাগছে আপনারা ভালো জানেন। আমার ক্লাস অনেকেই করেছেন, অনেকেই প্রশ্ন করতেছেন কোন শাখায় ক্লাস নিব। ইনশাল্লাহ যে শাখায় ক্লাস নিব সেই শাখায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, যে শাখায় যাবো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। বাংলাদেশে প্রায় সবগুলো শাখায় মোটামুটি যাওয়ার সুযোগ হয়, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, হাউর বাউরের পার্থক্য কি আমি দেখতেছি না, কি কি জানতে চাইছি ওনারা? মোট প্রণালী কতগুলো, আসলে এইগুলো এভাবে মুখস্থ করতে হয় না। আপনার অসংখ্য প্রণালী আছে, সেখান থেকে আপনি এই 12 থেকে 13টা প্রণালী মুখস্থ করতে হয়, যেগুলো আজকে দেখাইলাম। শুধু এগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, যাত্রাবাড়ি ক্লাস নিব কিনা, জি নিব। মৌচাকে ক্লাস নিব কিনা, জি নিব। তারপর ফার্মগেটে ক্লাস নিব, নেওয়া হবে ক্লাস, দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা হবে। অফলাইন ক্লাসে আরো সবার রেসপন্স নিয়ে ক্লাস হবে, সবার অংশগ্রহণে ক্লাস হবে। আমি বিভিন্ন শাখায় ফ্রি ক্লাস নিয়েছি, যাদের সাথে ফ্রি ক্লাস নিয়েছি তারা হয়তো মানে জানেন আমার সম্পর্কে, যে আমি পুরো ক্লাসে সারাক্ষণ ক্লাস স্টুডেন্টদের পার্টিসিপেন্ট রাখার চেষ্টা করি, সবাই যাতে ক্লাসে অংশগ্রহণ থাকে সবার, সেই সেই জিনিসটা চেষ্টা করি। কারণ একপাক্ষিক ক্লাস আসলে ভালো ভালো হয় না। হ্যাঁ, শুধু আমি বলে গেলাম আপনারা শুনলেন, ক্লাস সুন্দর হয় না। আমি চেষ্টা করি মোটামুটি সবাইকে ক্লাসে অংশগ্রহণ করাতে, একটা পার্টিসিপেটরি ক্লাস করার জন্য চেষ্টা করি। তো অনেকে আমার সাথে ক্লাস করেছেন, তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।